বাড়ি ফেরার পর প্রথমে মুক্তি গরম পানি করে পাখিকে গোসল করিয়ে দিল। এরপর ওকে কাপড় পরাতে গিয়ে ওর পিঠে অসংখ্য মারের দাগ, ওর মাথাটা মুক্তি বুকের সঙ্গে চেপে ধরল। আমার সোনাটা রে, এত যন্ত্রণা কেমনে সহ্য করস? তোর ভিতরে কি আধো কোনো প্রাণ আছে রে পাখি? প্রাণ না থাকলে দেহটা এতক্ষণে মাটির তলায় চাপা থাকতো আপা। মুক্তি কিয়ং দশম ওর শান্ত মুখটার দিকে স্তব্ধ চোখে চেয়ে রইল। আর কিছু বলার মতো ভাষা খুঁজে পেল না। ওকে শুকনো কাপড় পরিয়ে দিয়ে ঘরে পাঠিয়ে দিল। রাত তখন 12টা। পাখি কনকনে শীতের ভেতর সানের ঘাটের বৈঠকখানার উপর চিত হয়ে শুয়ে আছে। ওর দেহটা যেন প্রাণহীন একটা, যেখানে প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। হাত দিয়ে চপচপে তাজা রক্তের বিন্দু বিন্দু ফোঁটা সানের ঘাটের উপর পরে ভিজে যাচ্ছে, অথচ ও বেশ শান্ত। ওর চোখ দুটি নোনা জলে ভেজা চোখ দুটি নিয়ে খোলা বিস্তৃত আকাশের দিকে এক মনে এক ধ্যানে তাকিয়ে আছে। ওদের বাড়ির সামনে কুদ্দুসের দোকানে সাউন্ড বক্সে গান বাজে। কার বাসরে ঘুমাও বন্ধু, কার জন্যে বসাজ আমারে না খুন করিয়া, কার বাসরে আছো। পাখির মতো এই গানটা অমন হবে না, এমন হবে। কার বাসরে ঘুমাও বন্ধু, কার জন্যে বসাজ আমারে না খুন করিয়া, কার বাসরে আছো। এরকম হলে পারফেক্ট হতো, তাই না? আজ তো ওনাদের আবার বাসর রাত। নতুন বউকে উনি স্পর্শ করবেন, বুকে চড়াবেন, কত কত জায়গায় আদর করবেন, অন্তর্বাসের ফিতা খুলে খুব গভীরে গিয়ে পৌঁছে যাবেন, চুমুও খাবেন। নারী দেহটিতে উনি উম্মাদের ন্যায় পুরোপুরিভাবে মগ্ন হবেন। ওর বড্ড জানতে ইচ্ছে করলো। কি আদর? আচ্ছা নওয়াব ভাই কি সিমরান আপুকে তেমন করে আদর করবে যেভাবে আমাকে বুকে নিয়ে উম্মাদের ন্যায় করতেন? কত রাত আমরা একসঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়েছি, সেসব কি আপনি ভুলে গেছেন? অবশ্য ভুলে যাওয়া অস্বাভাবিক কিছু না। আজকের পর থেকে আবার পুরোপুরিভাবেই ভুলে যাবেন। আমার গড়া সংসারটায় আজ অন্য কাউকে বসাবেন। আপনার বাম পাশের বালিশটায় আজ অন্য একজন শোবে। দুজনে কত সুন্দর করে রাত কাটাবেন, মধুময় রাত। আর এদিকে আমি হাতের রক্ত ঝরাবো, চোখের পানি খোয়াবো, তবে বেশি দিন না। একদিন সব কিছুর সমাপ্তি হবে। প্রথম প্রথম আপনাকে ভুলতে কষ্ট হবে। অনেক অনেক ভালোবেসেছিলাম তো, তাই ভোলা অত সহজ নয়। হয়তো কখনো ভুলতেও পারবো না, তবে আপনার মায়ার শোক ঠিকই কাটিয়ে উঠতে পারবো। এরপরে জন্ম নেবে এক অগ্নি পাখির, যাকে আপনি ছুতে গেলে তার উষ্ণতায় পুড়ে কয়লা হয়ে যাবেন, যার ওই ভয়াবহ পরিবর্তন আপনি কোনোদিন কল্পনাও করেননি, করবেনও না। একটু সময় নিচ্ছি নিজেকে পরিবর্তন করবো। নিথর হয়ে কতক্ষণ কনকনে শীতের মধ্যে পুকুর পাড়ের বৈঠকখানে শুয়ে রইল। এরপরে পুকুরের কনকনে ঠান্ডা পানির ভেতরও নেমে পড়ে। এত এত শীত, এত ঠান্ডা, তবু আশ্চর্য ওর শীত লাগে না। বরফের মতো পানিতে স্বাচ্ছন্দ্যে নেমে আস্তে আস্তে গভীরে পৌঁছে যায়, নাক চেপে পানির নিচে ডুব দেয়, কতক্ষণ দমটা বন্ধ করে রাখে। এরপর ভেতরে ওর আব্বাকে দেখতে পায়। খুব সুন্দর একটা মুখ। পাখি হাসে, প্রাণ খোলা হাসে। নাক থেকে হাত সরিয়ে ওর আব্বাকে ছুতে চায়, কিন্তু এ কি, সে ছুতে পারে না কেন? এ কি আব্বা, তোমাকে আমি ছুতে পারছি না কেন? আমাকে ছোঁয়া যায় না যে মা। আব্বা আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও, এখানে আমি থাকতে চাই না আব্বা, আমার দম বন্ধ হয়ে আসে। মারে, দুনিয়া হলো একটা কঠিন অগ্নি পরীক্ষা। ওখানে তুই 1000বার হোঁচট খেয়ে পড়ে গেলেও নিজেই উঠে দাঁড়াতে হবে। কেউ উঠাতে আসবে না, নিজেকে পথ চিহ্নে চলতে হবে। কত শত মানুষ থাকবে তোকে আঘাত করার জন্য, কিন্তু তোর নিজেকে শক্ত রাখতে হবে, লক্ষ্যপথে স্থির থাকতে হবে। একটা কথা মনে রাখবি, মানুষ আঘাত করে কষ্ট দেওয়ার জন্য। যখন দেখে তার আঘাতে সত্যি সত্যি কষ্ট পাচ্ছিস, তখন সে পৈশাচিক আনন্দ পায়। আর যখন দেখে এত আঘাত করার পরেও লোকটা কষ্ট পাচ্ছে না, কাঁদেও না, তখন তারা হেরে যায়, নিজেকে একটা বৃক্ষ মনে করে। বৃক্ষকে মানুষ 1000 গালি দিলেও সে শব্দ করে না। তুই নিজেকে ঠিক তেমনইভাবে তৈরি কর, দেখবি পাহাড়ও তোর রাস্তা আটকাতে পারবে না। মনে রাখবি, বোকারা কর্মে নয় কথায় নাচে, আর বুদ্ধিমানরা কথা কম বলে, কর্মে তাদের পরিচয় দেখায়। আমার জীবন দিয়ে তোকে আমি বাঁচিয়েছি মা, সেই তোকে এই অবস্থায় দেখতে আমার মোটেও ভালো লাগছে না। শরীরের এই কেহাল করেছিস,
এভাবে থাকলে তুই তো অসুস্থ হয়ে পড়বি। আব্বা, আমার এত কিছুর দরকার নেই, আমি শুধু তোমার সঙ্গে যেতে চাই। নাও না আব্বা। এখানে সবাই আসতে পারে না মা, সৃষ্টিকর্তা যাদের নিয়ে আসে একমাত্র তারাই আসতে পারে। এরপর ধীরে ধীরে এবার প্রতিচ্ছবিটা মিলিয়ে যায়। পাখি চিৎকার করে উঠল, আমাকে সঙ্গে নাও আব্বা, আমি তোমার সঙ্গে যেতে চাই। আমাকে ছেড়ে যেও না, যেও না আব্বা, না। আর কোনো বাক্য ওর বাবার থেকে ফিরে এলো না। ওর আব্বার ছায়াটা মিলিয়ে যায়। শত খোঁজার পরও খুঁজে পায় না পাখি। পানি থেকে উঠে পড়ে, সানের ঘাটের দিকে আসতেই দেখলো একটা মোটা লম্বা আকৃতির কালো দানব ছায়া ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসছে। লোকটার চোখ দুটি ছিল উজ্জ্বল, পশুর মতন জল জল দেখতে। মেয়েটার ভয়ে দম ফুরাবার জোগাড়, নরম চরণের জো মাত্র দেহে নেই। ওর নিকটে এসে দানবটা ওর গলা চেপে ধরে। ওর দম বন্ধ লাগে, গলা শুকিয়ে আসে, ছোটার জন্য হাত পা ধরফড়িয়ে লাফিয়ে ওঠে, কিন্তু ছাড়াতে পারে না। একই সময় দম ফুরিয়ে যায়, সে পুরোপুরি নিতে শ্বাস রুদ্ধ হয়ে পড়ে থাকে। লোকটা পৈশাচিক হাসে, ওর ঘাড়ে সোচালো ধারালো দাঁত বসিয়ে দেয়। আচমকা পাখি গলা ফাটে চিৎকার করে উঠে বসে, বুক ধরে বেদরে কাশতে কাশতে ওর গলা শুকিয়ে এলো। আশপাশ তাকিয়ে দেখলো সে ষাঁড়ের ঘাটের বৈঠকখানাই আছে। ওর হৃৎপিণ্ডের গতি বেঁকে এখনো থকথক করে লাফাচ্ছে। বুঝলো সে নিষ্ঠুর নৃশংসতম একটা স্বপ্ন দেখেছে। রীতিমতো এখনো হাত পা কাঁপছে। সে পুকুর পাড়ে এসেছিল, এটা সত্যি। হাতও কেটেছিল, এটাও সত্যি। তবে পুকুরের নামেনি, এরই মধ্যে ঘুমিয়ে পড়েছিল। আর সেই ঘুমের মধ্যে বীভৎস দুঃস্বপ্নটা দেখেছে। ওর বাবা আর ওই কুৎসিত দানবটাকে দেখা সবই একটা দুঃস্বপ্ন ছিল। ইতিমধ্যে ওর হাতের রক্ত জমাট বেঁধে গেছে। তার দিকে এক পলক তাকে বৈঠকখানা থেকে নামলো, জলদি জুতা পরে ঘরের দিকে ছুটলো। ও ঘরের ভেতরে যাওয়ার পর একটি লম্বাটে ছায়া পুকুর পাড়ের লম্বা শিমুল গাছের আড়াল থেকে বেরিয়ে এলো। ধীরে ধীরে ছায়াটি বৈঠকখানার দিকে এগিয়ে চলল। সানের ঘাটের উপর বসে পড়ল। মেঝেতে গড়িয়ে পড়া রক্তের জমাট বাঁধা থেকে এক ফোঁটা রক্ত হাতে তুলে নিল। সেটার দিকে দীর্ঘ মুহূর্ত ধরে তাকিয়ে থাকলো। এরপর মৃধা বাড়ির থেকে নির্বিঘ্নে নীরবে বেরিয়ে গেল। খুব ভোরে ঘুম ভেঙেছে ফাতিহা নূরের। ঘুম থেকে উঠে সবার আগে সিমরানের খোঁজ খবর নিলেন। মেয়েটা নাকি রান্নাঘরে, বিয়ের প্রথম দিনই রান্নাঘরে পুত্রবধূকে পেয়ে তিনি খুশিকে ভাক্কাকুম করে। উনি খাবার টেবিলে বসতে সিমরান এসে হাজির। ফাতিহা নূরের প্লেটে রুটি আর ভাজি দিচ্ছিল। টেনে তিনি ওকে পাশে বসিয়ে দিলেন। এরপর ফিসফিস করে বললেন, সব ঠিকঠাক আছে রে মা, রাতটা ভালোভাবে কেটেছে তো? উনি কি জিজ্ঞেস করতে চাইছেন সিমরান বুঝলো। সে মাথা নেড়ে বুঝালো, কিচ্ছু ঠিক নেই ফুপি, উনি গতকাল রাত্রে আমার ঘরে আসেন নাই, এখন পর্যন্ত কোনো খোঁজ খবর নেই। চিন্তা করিস না, পুরুষ লোক তো মনের টানে না আসুক, শরীরের টানে ঠিকই আসবে। দেখিস না, নওয়াফের বাপকে ভালোবাসতেন কাজল রেখাকে, অথচ ওনার সন্তান সব এলো আমার গর্ভ থেকে। একটা কথা মনে রাখবি, যেভাবেই হোক পুরুষকে বিয়ের প্রথম প্রথম হাতে রাখবি। আমার ছেলে তো শুধু প্রেমই করেছে, বিয়ে তো করেনি। প্রেম একদিন ঠিকই ভুলে যাবে, কিন্তু তুই ঘরের বউ ঘরেই রবি। সিমরান উত্তর দিল না। সে গভীর ভাবনা জগতে ডুবে। নোভা আবুল স্যারের জন্য নাস্তা নিয়ে আবুল স্যারের রুমে ঢুকলো। আশপাশ সতর্কতার সঙ্গে এক ঝিলিক তাকে দরজা আটকে দিল। আবুল স্যার চরম অবাক হলেন। কি ম্যাডাম, আপনি কি চাচ্ছেন সকলে সকাল সকাল আপনার সঙ্গে জোর করে ধরে বেঁধে আমার বিয়েটা অন্তত দিয়ে দেখ? ফালতু কথা বন্ধ করো, একটা সত্যি কথা বলবে? নওয়াফের কাবিন ও কবুলের সময় তুমি ওর পাশে ছিলে না? ছিলাম তো। আমি কাজী নওয়াব আর সিমরান, এরা সবাই সিমরানের রুমেই ছিলাম। এবার বলো তো, নওয়াফ কি সত্যি এই বিয়েটা করেছে? আবুল স্যার দরজা খুলে আশপাশ এক পলক ভালোভাবে সূক্ষ্ম নজরে দেখে নিলেন। এরপর সতর্ক করুণ মুখে বলেন, পাগল হয়েছ? নওয়াব করবে সিমরানকে বিয়ে? ওখানে তো কোনো বিয়েই হয়নি, কাজে উল্টে সবাইকে গান শুনিয়েছে। এইসব কি বলছো? তাহলে সিমরান কেন মিথ্যে মিথ্যে নওয়াফের বউ হওয়ার নাটক করছে? নাটকবাজ একটা, তাই? আচ্ছা, তোমার ওইটা কি কোন মা? ড্রামা কুইং একটা। খবরদার, আমার আম্মিকে নিয়ে একটাও উল্টাপাল্টা কথা বলবা না। উনি যা সহ্য করেছেন তা কেউ করে না। আমার পিতা ছিল পরনারীর প্রতি আসক্তি, ওই নারীর পেছনে ছুটে আমার আম্মার জীবনটাও আমাদের জীবনটা নরক বানিয়ে ছাড়ছে। কম কাদায়নি আমার আম্মাকে।
আর ওনার আদর স্নেহ ভালোবাসা আমরা কখনো পাইওনি, তা থেকে সবসময় বঞ্চিত ছিলাম। যা আদর স্নেহ ভালোবাসা আমাদের দিয়েছেন কেবল আম্মা, তাই হয়তো নওয়াফ আম্মাকে একটু বেশি মান্য করে। তাই বলে অতীতের সূত্রপাত ধরে তিনি নওয়াফের লাইফটা নষ্ট করার রাইট রাখে না। এত কথা আমি জানি না, তবে এ কথা সত্য যে নওয়াফ সিমরানকে বিয়ে করেনি শুনে আমি সত্যি খুব খুশি হয়েছি। সিমরানকে আমারও পছন্দ নয়, সেই হিসেবে পাখি বেস্ট, আমার ভাইয়ের সঙ্গে মানাবেও ভালো। নোভা, একটা কথা বলবো, কাউকে বলবে না তো প্রমিস করো। এতে প্রমিস করার কি আছে? তোমার গোপন কথা কখনো কাউকে বলেছি আমি? তা বলুনি। আমার কিন্তু ধৈর্য কম, জলদি বলো। আমার মনে হয় নওয়াব গোপনে পাখিকে বিয়ে করেছে। কি? আস্তে শোনা, এত জোরে শব্দ করলে কেউ শুনে ফেলবে তো। তুমি জানো কিভাবে? সঠিক যদিও জানি না, তবে নওয়াফের কিছু কিছু কথা গতকাল আমি শুনেছি, সেখান থেকে আন্দাজ করেছি কিছুটা। হলে সবচেয়ে বেশি আমি খুশি হব, কেননা আমি চাই আমার ভাইটা তার প্রিয় মানুষটিকে পাক। ওর মনে অনেক কষ্ট চাপা পড়ে জমে আছে, চাপা স্বভাবের হওয়ার ফলস্বরূপ নিজের কষ্টের কথা কারোর সঙ্গে কখনো শেয়ারও করবে না। এজন্য মাঝে মধ্যে ওর ওপর আমার প্রচণ্ড মেজাজ খারাপ লাগে। যাই হোক, এখন আসি। কাউকে আবার বলো না এসব, তোমার ভাই একদিন বোমা ফুটাবে, তার অপেক্ষায় থাকো। গত কয়েকদিনে ধরেই নওয়াফের খোঁজ নেই। গোটা গ্রাম তদন্ত চালিয়েও অন্বেষণ করেও ওনার সন্ধান মেলেনি। এ এক মস্ত বিরাট চেতনার বিষয়। কোথায় গিয়েছে, কি করছে, সম্পূর্ণ কিছু তালুকদার পরিবারের অজানা। এই দিকে চিন্তায় চেতনায় ফাতিয়া নুরের মস্তিষ্ক ছিঁড়ে যাওয়ার মতন দশা। আজ বউ ভাত হওয়ার কথা ছিল, সেখানে ছেলেটা সম্পূর্ণ লাপাত্তা, না আছে খোঁজ, না আছে খবর। রমিজকে বেশ কয়েকবার ফোনও করে নওয়াফের সন্ধান পাওয়া গেল না। এক ভরার সন্ধ্যায় ছেলেটার খোঁজ পেলেন, তখন শুনলেন ঢাকা আছে ফাতিহা নূরের ভাই একজন সেনাপ্রধান, ওনার বাড়িও ঢাকা। ফাতিহা নূর আর বিলম্ব করলেন না। লোকে তাদের ইতিহাস চর্চা করার আগে তিনি সিদ্ধান্ত নিলেন তার ভাইয়ের কাছে যাবেন। ইতিমধ্যেই নিকট আত্মীয়রা কানাঘুষা শুরু করে দিয়েছে সে বিয়ের আসর থেকে যে নওয়াফ উঠে বেরিয়ে গিয়েছে, এরপরে আর ওনার চরণধলি তালুকদার বাড়িতে পড়েনি। এভাবে চলতে থাকলে সকলের কাছে ওনাদের দুর্নাম বদনাম ছড়াবে। তাই বুদ্ধি খাটিয়ে তিনি সকাল সকাল সিমরানকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন। সন্ধ্যার মধ্যে তারা ঢাকা পৌঁছে গেলেন। নওয়াফকে বলেছিলেন ওর মামার বাসায় আসতে, উনি রাত 12টার দিকে আসলেন। রুমের ভেতর ঢুকতেই দেখতে পেল পুরো রুম তাজা সুগন্ধিময় ফুলে ফুলে ভরা। মিষ্টি গন্ধে রুমের অভ্যন্তরে মাতাল মাতাল লাগে। সারি সারি মোমবাতিগুলি রোমাঞ্চকর এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি করে। তিনি ধীরে ধীরে সামনে এগিয়ে যান। দেখতে পান খাটের মধ্যখানে তাজা ফুল ছিটানোর উপর এক জীবন্ত ফুল বসে আছে। মন্ত্রমুগ্ধের ন্যায় তিনি ছুটে যান, বিছানার এক প্রান্তে গিয়ে বসে গোমচা খুলে পড়লেন। মাশাআল্লাহ। সিমরান খানিকটা ভরকালো, থমকালো, বিভ্রম বিভ্রান্তি করণে কিঞ্চিত কর অবাক হলো। চোখে মুখে কিং কর্তব্যের বিমূর্ততা স্পষ্ট বিদ্যমান। চিত্ত জুড়ে বাড়ে উদ্বিগ্নতার চাঞ্চল্যতা, লজ্জায় গাল দুটি রক্তিম হয়ে এলো। নওয়াফের দিকে এক ছিলিক তাকে লাজুক হাসে। ক্ষণিকের ভেতরে পুনরায় লাজুক দৃষ্টি জোড়া নিচু করে নেয়। নওয়াফ টান মেরে ওর শাড়ির আঁচলের পিন খুলে ফেলল। অধরের কোণে ওনার খেলা করে এক রহস্যময় হাসির আলোড়ন, যা অনেকটা সিমরানের ভেতর অদ্ভুত ভয়ের কম্পন জাগিয়ে তোলে। নিজের শুকনো মুখটা উনি ওর কাছে এগিয়ে নিতেই সিমরান শুকনো ঠোক গিল। তরতর করে নড়িত অধর থেকে তুতলিয়ে তুতলিয়ে বেরিয়ে এলো। এইসব কি করছেন নওয়াফ ভাই? আমাদের তো কোনো বিয়েই হয়নি। এতক্ষণ এর আশাই যেন ছিলেন তিনি। ওর দিকে ঘৃণা ভরা মিশ্রিতে তাকে ওর মুখের উপর থুতু ছুঁড়ে মারলেন তিনি। যেমনটা আমরা নোংরা ময়লা আবর্জনা দেখলে পড়ে থাকে, ঠিক তেমনি সিমরান যেন ওনার কাছে ঘৃণিত একটি বস্তু। তিনি রাগের দাবানলে হিসিয়ে বৈষ্ণবের মতন জ্বলে উঠলেন। লাথি মেরে ওর খাট থেকে ফেলে দিলেন। শুধু ওকে ফেলে দেওয়াতে সীমাবদ্ধ ছিলেন না, পুরো বিছানার ফুল চাদর খামচে ওর মুখের উপর ছুঁড়ে মারলেন। তেড়ে এসে ওর গলাটা এমন করে চেপে ধরেছেন যেন আজ ওকে তিনি না মেরে ক্ষান্ত হবেন না। পরপর গালে 4-5খানা সজোরে চড়ও বসিয়ে দিলেন। সিমরানের পুরো মাথা ভোঁ করে ঘুরতে শুরু করে দিল। মুখ দিয়ে তিনি নানা রকম নোংরা বিশ্রী ভাষায় গালাগালি শুরু করে দিয়েছেন। শালির বেটি, তুই ভালো করে জানতিস তোর সঙ্গে আমার কোনো বিয়ে হয়নি, তবু তোর এত কুর করেনি কেন মাগি? এত চুলকানি কেন?
এই বাসর ঘর যখন সাজাচ্ছিল তখন তুই দেখিসনি? না চোখে পট্টি পড়েছিলি? বাধা দিসনি কেন? নটির বাচ্চা, থতমা একদম ফাটিয়ে ফেলবো। উত্তর দিস কিন্তু। সিমরান উত্তর দিবে কি? তার গলাটা এমন ভাবে বলিষ্ঠ হাতের আঙুল দিয়ে সজোরে চাপ প্রয়োগ করে চেপে ধরেছে, দম ফেলার তো কোনো জয়ই নেই। ক্রমে ক্রমে তার শ্বাসকষ্ট শুরু হলো। হুকুক করে কেসে উঠলো। আরেকটু হলে জানটা যেন দেহ ছেড়ে বেরিয়ে আসবে। কলেজের সমস্ত জল যেন শুকিয়ে আসলো। ভয় আতঙ্কে শরীর ঘাম দিচ্ছে, গলা শুকিয়ে মরুভূমির ন্যায় খা খা চোচের, বুক ধরফর করে কাঁপছে। চোখ দুটি বড় বড় করে বলিষ্ঠ হাত থেকে বহুবার বাঁচতে চাইল। ইশারা অশ্রুসিক্ত নয়নে হাত জোর করে আকুতি মিনতি করলো। লোকটার মনে বিন্দুমাত্র দয়া মায়া হলো না। হিংস্র বলবান লোকটি ওকে ছাড়লো না, উল্টো আরো জোর দিয়ে ওর গ্রীবার দেশে অশরীর মতন চেপে ধরেছে। কষ্টে ওর চোখ দিয়ে পানি বেরিয়ে এলো। রুমে যখন তিনি ঢুকছিলেন তখন এমন একটা পরিস্থিতি দেখে ওনার মাথায় প্রতাপী আগুন দাউ দাউ করে জ্বলে উঠেছিল। ক্রোধে আক্রোশে ওকে জবাই করতে চাইছিল। মোটা কত বড় নির্লজ্জ হলে সে বিয়ে করেনি জেনেও একজন পরপুরুষের সঙ্গে রাত কাটাতে ছ্যাঁচড়ার মতন চলে আসে। এরা হলো বিশ্বসেরা বেশ্যা। রাগ তো তখন ওনার এ কারণেই মাথায় দপ দপ করে চড়ে বেরোচ্ছিল। ইচ্ছে তো করছিল জিন্দা কবর দিয়েই দিতে। এদের চরিত্র পতিতাদের চেয়েও খারাপ। আরো কয়েকটা ওর গালে চড়ো বসে দেন তিনি। বলবান শক্ত হাতে থাপ্পড়ে সিমরানের ঠোঁট কেটে গেল। নাক দিয়ে রক্তের ফিনকি বেরিয়ে এলো। মেয়েটা দুর্বলতা নিতিয়ে গেছে। অমন শক্তিশালী লম্বা চড়া পুরুষের সঙ্গে শক্তি জোরে সে পারে না। উল্টো মেঝেতে ওকে আশ্রয় দিয়ে ছুঁড়ে মারল। পরে সে প্রচণ্ড পায়ে ব্যথা পেল। কিন্তু অমন ওসব মনে রাখলে চলবে না, এখন পালাতে হবে। লোকটা আজ ভয়ঙ্কর রেগে আছে। রাগের বশে ওকে খুনু করে দিলে কেউ টের অবধি পাবে না। কেননা সকলে এর মধ্যেই রজনীতে ঘুমিয়েছে। অসহায় করুণ মুখটা নিয়ে ভয় ভয় পিছিয়ে যায়। তবু ওনার থামার নাম গন্ধ নেই। এক পা করে অতিক্রম করে ওর দিকে এগিয়ে আসে। ভয় আতঙ্কে সিমরান হু হু করে কেঁদে উঠল। তাতে সেও ফিরেও তাকাননি, দেখেননি ওর চোখে জল। উল্টো দানবের মতো সরে রন্ধ্রে রন্ধ্রে ক্রোধের বহিঃশিখার ঝড় বইছে। আজ যেন সম্পূর্ণ জেদ ওনার মাথায় চড়া দিয়ে উঠেছে। ফের ওর থুতনি চেপে ধরে ওকে দেয়ালের সঙ্গে ছুঁড়ে মারেন। ওর নিচে নেতিয়ে পড়া থাকা শরীরটাকে এক লাথি মারেন। দাঁতে দাঁত পিষে রক্তিম অগ্নিঝড় কণ্ঠে শোধান তিনি। এই শাওয়ার বেটি, তুই জানতিস না আমি বিবাহিত? তোরে বহুবার বিয়ের আগে বলেছি না, দেখ সিমরান বিয়েটা করিস না। আমি কিন্তু বিবাহিত। পাখিকে আমি গোপনে বিয়ে করেছি, ওর সঙ্গে ফিজিক্যাল সম্পর্ক করেছিও। একজন স্বামী তার স্ত্রীর সঙ্গে যা যা করে সব করেছি। বহুবার ওর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছি, সব বলেছি তোকে খুলে। তবু কেন তুই বিয়েটা করতে রাজি হলি বল? রাস্কেলের বাচ্চা, তোরে বারবার নিষেধ করা সত্ত্বেও তবু তুই শুনলি না আমার কথা। আমার অসুস্থ মায়ের সুযোগ নিয়ে আমাকে বিয়ে করতে উঠে পড়ে লেগেছিস। এসব করে কি শান্তি পেয়েছিস তুই? উত্তর দিস বাস্টার্ড। সিমরান পুরোই নির্বাক নিরুত্তেজ। তার বদনখানিও ওনার মুখে এমন বিশ্রী ভাষার সঙ্গে খুব কমই পরিচিত ছিল সে। ছোট্টবেলা থেকে ওর পুপি ফাতিহা নূর ওকে নওয়াফের বউ বানাবে বলে ওকে ছেলের বউ বলে ডাকতো। একটু বড় হতেই তাকে তার পরিবার থেকে তালুকদার বাড়ি নিয়ে আসা হয়। এরপর থেকে শুরু হয় নওয়াফকে দেখে তার প্রণয়ের সূচনা। কত শত দিন ওনাকে লুকিয়ে লুকিয়ে দেখত সে। কিশোরীর অন্তঃকরণে প্রথম ভালো লাগা ছিল সে। সেই ভালো লাগা থেকে ভালোবাসতে শুরু করে দেয়। মাঝে মধ্যে যখন ঢাকা থেকে উনি গ্রামে ফিরতেন, সিমরানের হৃদয় জুড়ে বসন্তের দোলা বইত। বসন্তের হাওয়ায় সে যেন পাখা মেলে উঠত। নানান বাহানায় সাজগোজ করে ওনার সামনে উপস্থিত হতো। ওর চতুর্দিকে ওনাকে দেখলে মনে হতো বসন্তের প্রজাপতিরা উঠছে। এরপর চোখের সামনে দেখতে দেখতে ওনাকে সে সত্যি সত্যি ভালোবাসতে শুরু করে দেয়। কিন্তু নওয়াফ, সে তো অন্য সবার মতো ওকে বোনের নজরে দেখত। ওকে নিয়ে এসব কল্পনাও করেনি। ওর ভাবান্তরের মধ্যে নওয়াফকে দেখা যায় ওর দিকে ফের তেড়ে এগিয়ে আসছে। সিমরান ভয়াতুর চরণে পিছিয়ে যায়, কিন্তু লোকটা যেন আজ ওকে ছাড়বেই না।
ও দৌড়ে পালানোর আগে উনি ছুটে এসে ওরকে আরেকবার দেওয়ালে ছুঁড়ে মারেন। মোমবাতির আলোক ওনার হিংস্র প্রতাপী বিভৎস মুখটা বিশ্রী আরো ভয়ঙ্কর দেখাচ্ছে, যা সিমরানের বুকে লোমহর্ষকর ভয়ের আলোড়ন জাগিয়ে তোলে। নওয়াব ওর গলা দেশে চেপে ওকে উপরে জাগিয়ে তুলল। কারে তুই পতিতা বলছিলি? ভেবেছিস মিনমিন করে বললে আমি শুনতে পাবো না? তোর ধারণা ভুল। সেদিন না জানলেও তার পরের দিন ঠিকই জেনেছি। আচ্ছা, পতিতাকে তুই না ও তো আমার বৈধ সম্পত্তি। কিন্তু তুই কে? হু আর ইউ? তুই তো কেউ নস, উল্টো আমার রক্ষিতা হতে উঠে পড়ে লেগেছিস। তাহলে এখানে কি হয়ে দাঁড়ালো? মেইন পতিতা হলি তুই। নওয়াফের কথা সিমরানের কর্ণে ঢুকলো কিনা বোঝা গেল না। উল্টো ক্রমান্বয়ে তার হাত পা যন্ত্রণায় লাফিয়ে ঝাঁপিয়ে যাচ্ছে। চোখ দুটি উল্টে গিয়ে গলা দিয়ে ফ্যাসফ্যাসে গুনগানি শব্দ বেরিয়ে এলো। তখন কোথা থেকে সিমরানের পিতা জাফর ইকবাল অস্থির চিত্তে আতঙ্ককর মুখটা নিয়ে দ্রুত ছুটে এলেন। দরজা আধো খোলা ছিল, সেখান থেকেই শব্দ পেয়ে ওনার ছুটে এসেছেন। নওয়াফের হাত থেকে মেয়েটাকে ছাড়াতে চাইলেন, অথচ বুড়ো বয়সে ছেলেটা তেজস্বী শক্তির সঙ্গে পেরে ফুলিয়ে উঠতে পারছে না। সিমরানের মা হু হু করে কেঁদে দিলেন। সে জলদি নওয়াফের আম্মিকে ডাকতে ছুটে গিয়ে চলে গেলেন। জাফর ইকবাল ফের তাড়া দিলেন। নওয়াব, ছাড়ো সিমরানকে, আমার মেয়েটা মরে যাবে বাবা। মেয়েকে দিয়ে আপনারা ব্যবসায় নামিয়ে দিয়েছেন, কই আগে তো জানতাম না। ছি, এতই টাকা পয়সার অভাব পড়েছে আপনাদের? তাহলে অন্তত বলতে পারতেন আমায়, কিছু টাকা দিয়ে দুঃসময়ে সাহায্য করতে পারতাম। ওনার মুখ্য ভাষ্য কথন শুনে জাফর ইকবাল বিস্মিত বিমূর্ত অবাক নেত্রে নিগুট কণ্ঠনালীতে বেরোল। এসব তুমি কি বলছো? কেন, আপনাদের সতী সাবিত্রী মেয়ে কিছু বলেনি? আপনার মেয়ের রুচি চরিত্র এতই দুর্ভিক্ষ পড়েছে যে বিবাহিত পুরুষ নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। এসব তুমি কি বলছো? কেন, আপনি কি কচি খোকা? এখনো কিছু বুঝেন না? ফিডার চুষেন? সব জেনেও না জানার ভান করছেন কেন? আচ্ছা, আপনার মতন গর্ধবরে সেনাপ্রধান বানালো কে শুনি? মাথায় সব দেখছি গোবর ভর্তি ছাড়া কিছুই অবশিষ্ট নেই। জাফর ইকবাল প্রচন্ড রেগে গেলেন। রাগের সঙ্গে ওনার শরীরটা কাঁপছে, আঙুল তুলে শাসালেন। নওয়াব, সাবধানে কথা বলো। তুমি জানো কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? আমার একটা হুকুমে তোমার বুকটা ঝাঁঝরা হয়ে যাবে। বালের হুকুম, বালের ঝাঁঝরা। এত ভয় দেখাবেন না তো বাল। আপনার ওই 2 টাকার ক্ষমতারে ভয় পায় না নওয়াব, এমনকি রাস্তার কুকুরোরা। আমার মেয়েকে ছাড়ো। দিলাম ছেড়ে। নওয়াব সিমরানকে উপর থেকে দপ করে নিচে ফেলে দিল। এরপরে মেয়েটার গলার পা চেপে ধরে চক্ষু শক্ত করে শাসালেন। ফের যদি তোরে আমার বেডরুমের আশেপাশেও দেখছি, সেদিন তোর শেষ দিন হবে। তোর গোবর ভর্তি সেনাপ্রধান বাবাও আমার সামনে থেকে এসে তোকে বাঁচাতে পারবে না, শালির বেটি। ওর মুখের ভাষা শুনে জাফর এবার পুরো থম মেরে রইলেন। এতে কোনো সন্দেহ নেই এই ছেলে কিছু একটা খেয়েছে, অথচ তো ভাবতে গেলেন না। তিনি জলদি আহত মেয়ের দিকে ছুটে গেলেন। ওনার একমাত্র মেয়ে, মেরে আজলটা কি দশা করেছে। ঘরের অবস্থা লঞ্চফঞ্চ, বিছানার চাদর ফুল সহ নিচে পড়ে গড়াগড়ি খাচ্ছে। মোমবাতি 2-1টা মেঝেতে গড়িয়ে পড়ে মোম গলে যাচ্ছে। আসবাবপত্র বিশ্রীভাবে ছড়িয়ে ছিটে। এরই মধ্যে নওয়াফ আমি হন্তদন্ত হয়ে ছুটে এলো। সিমরানকে রক্তাক্ত অবস্থা দেখে নওয়াফের গালে একটা চর বসিয়ে দিলেন। ক্ষোভে তার রাগ কণ্ঠ থেকে যেন ঝরে পড়ে, চোখ রাঙিয়ে ধমকালেন তিনি। মানুষ আর হলি না, বাপের মতন অমানুষই রয়ে গেলি। অথচ তোদের মানুষ করতে গিয়ে আমার পুরো জীবনটাই আমি নিঃস্ব করে দিয়েছি। আর তোরা দিন শেষে আমাকে এই প্রতিদান দিলি। স্বৈরাচার হয়েছিস একটা, বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। নফ ব্যঙ্গ ভঙ্গিমায় গা দুলিয়ে হাসল। হাসতে হাসতে তার চোখ দুটি ঝাপসা হয়ে এলো। চোখের জল আজ আর আড়াল করল না, গাঙের স্রোতে ঝরতে দিলেন। হাতে তালি দিতে দিতে ওর আম্মার দিকে ছুটে এলেন। বাহ আম্মি, অসাধারণ। তুমি যদি অভিনয় করতে সত্যি বিশ্বসেরা একজন অভিনেত্রী হতে পারতে। নওয়াফ, ফাজলামো হচ্ছে। জীবনটাই ফাজলামোর খেলাঘর একটা আম্মি। আজ
তোমার ভাইয়ের মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখে তোমার খুব কষ্ট হচ্ছে না আম্মি? জানো আম্মি, এর যে 3 গুণ কষ্ট সেদিন আমার হয়েছিল। আমার চোখের সামনে আমার প্রিয় নারীটিকে রক্তাক্ত হতে হয়েছিল। ওর এক একটা ফোঁটা রক্ত ঝরাগুলি আমাকে শান্তিতে থাকতে দেয়নি। আমার বুকের ভিতরে ধারালো ছুরি মতন আঘাত করেছিল। আমার কলিজাটা সেদিন ফেটে যাচ্ছিল আম্মি। আমি আমি কাউকে অবধি আমার মনের কষ্টটা বোঝাতে পারিনি, এমনকি তোমাকেও না। নিজের অসুস্থতার দোহাই দিয়ে হাত পা বেঁধে দিয়েছিলে, অথচ সেদিন মেয়েটা আমার পায়ে পর্যন্ত পড়েছিল একটু জায়গা পেতে। সেখানে তুমি কঠিন হয়েছিলে, এক ফোঁটা দয়া দেখাওনি। আজ নিজের ভাইজির প্রতি দরদ উতলিয়ে পড়ছে। সেলফিশ তো তুমি আম্মি, মস্ত বড় সেলফিশ। ওই মেয়েটা তোমার প্রেমিকা ছিল নওয়াব, আর সিমরান তোমার কালেমা পড়ে বিয়ে করা স্ত্রী। কিসের কলেমা? ওকে আমি বউ হিসেবে মানি না, বিয়েই করিনি, সেখানে আবার স্ত্রী। হাস্যকর। আর ওই মেয়েটা আমার কতটা আপন সেটা সময় বলে দিবে। এত এত চমক ফাতিহা নূর নিতে পারলেন না। আচমকা দাঁড়ন্ত অবস্থায় থেকে নিচে বসে পড়লেন তিনি। ওনার পুরো শরীর কাঁপছে, সঙ্গে শরীর ঘামও দিচ্ছে। চোখে মুখে তার এখনো তীব্র বিস্ফোরণ অবিশ্বাস্য দৃষ্টিকোণ হতে শুধালেন। মজা করো না নওয়াব। সত্যিটা তোমার কাছে মজা হলে সেটাই ধরে নাও। এরপর উনি সিগারেট টানতে টানতে বেরিয়ে গেলেন। ফাতিহা নূর স্তব্ধ থম মেরে আছেন। এখনো বিশ্বাস হচ্ছে না নওয়াবের মুখের কথা। তাহলে এত জমজমাট আয়োজন করে বিয়ে করার মানে কি ছিল? কাজল রেখার কাছে কি তিনি হেরে যাবেন? তা হতে পারে না, মোটেও নয়। ওই মেয়েকে তিনি কিছুতে পুত্রবধূ হিসেবে মানবেন না। তাহলে তার সংসার ধ্বংস হবে সুনিশ্চিত। এমনিতেই ওই দিন গায়ে হলুদের রাতে কাজল রেখাকে দেখে পুরো 1 সপ্তাহ মেজবান তালুকদার তার সঙ্গে কথা বলেনি এবং কাছেও আসেননি। সেই মেয়েকে ঘরে তুলে রোজ কাজল রেখার আবির্ভাব ঘটবে, এতে তার সংসার ধ্বংস হবে। আহত সিমরান এক পলক নওয়াফের পদচিহ্নের দিকে তাকে জাফর ইকবালের গলাদের পুরো করে কেঁদে ফেললেন। ঠোঁট উল্টে পিতাকে কত শত নালিশ জানালো। পুরো 7 দিন নিজের সঙ্গে যুদ্ধ করার পর পাখি আজ ঘর থেকে বের হলো। ইউনিফর্ম পরে নিখিলদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ইচ্ছেকে বাড়ি ঢুকে কতক্ষণ গলা ছেড়ে ডাকলো। কিছুক্ষণ পর ইচ্ছে আসে, তবে ওর চোখে মুখে হাসি রসকস কিছুই নেই, মুখটা তিমিরে ঢাকা। পাখি ওকে দেখে কিঞ্চিত হাসে, ঝটপটে তাড়া দিয়ে বলে, চল, যাবি না? পাখি আগে আগে হেঁটে যাচ্ছিল। ইচ্ছে ওকে কথার বাণে আটকে দিল। আমি তোর সঙ্গে যাব না রে পাখি। পাখি বিস্মিত নজরে ওর দিকে ঘুরে চাইলো, এক বুক কৌতূহল নিয়ে হাস্যবান বদনে জানতে চাইলো, কেন? দেখ পাখি, পুরো এলাকা জুড়ে তোকে নিয়ে নানা কটূক্তি গুঞ্জন চলছে। সবাই তোর চরিত্র নিয়ে কথা বলছে। তুই ভালো না, তোর চরিত্র খারাপ। না ভয়ে টাকা খাওয়ার জন্য ওনার সঙ্গে প্রেম করেছিলি। এসব আজকাল রোজই হাট বাজারে চলে। তার ওপর ওই দিন তোকে আর লতিফ ভাইকে সবাই এক ঘরে ধরেছে। সেই ঘটনা এখনো জীবিত। ক্ষণকাল মুহূর্তের মধ্যে পাখির হাস্যকর মুখটা ঘোর তমিশ্রার অতলে মিলিয়ে গেল। সবে নিজেকে একটু শক্তপোক্ত করে গড়ে তুলতে চেয়েছিল, তার আগেই ওর মনটাকে ওরা ভেঙে চুরমার করে দিল। ওর চোখে দৃষ্টি দুটি ঝাপসা ঝাপসা ও পাখি পাপড়িগুলি ভীষণ ভারী ভারী লাগলো। কেন যেন এসব আর সে নিতে পারে না। মাথায় পেইন হয়, যন্ত্রণা হয়, কাঠিন্যতম যন্ত্রণা। তবে বেশি অবাক লাগলো তার সবচেয়ে কাছের বন্ধুটার মুখে এসব অনৈতিক কথা শুনে। অক্ষি কুটুরে গাং ভেঙে উপড়ে আসে। অস্ত্রগুলি হাতের উল্টো পিঠ দিয়ে মুছে পাখি জিজ্ঞেস করল, তুই এসব বিশ্বাস করিস? ইচ্ছে না করার মতন কিছু নেই পাখি। চোখের দেখাকে তো অবিশ্বাস করা যায় না। যার রঞ্জে কিছু তো ঘটে। লজ্জা করছে না বন্ধু হয়ে এভাবে আমাকে অবিশ্বাস করছিস? তুই তো আমাকে ছোটবেলা থেকে চিনতিস ইচ্ছে, সেই তুই কি করে এসব বলতে পারিস? সত্যিকে তো অবিশ্বাস করতে পারি না। দেখ পাখি, তোর নামে পুরো এলাকা জুড়ে মন্দ ছাড়া ভালো কোনো কথা নেই। তোর সঙ্গে চলাফেরা করলে লোকে আমাকে নিয়েও মন্দ কথা রটনা করতে শুরু করে দেবে। এতে আমার চরম বদনাম হবে। তখন আমার চরিত্রের ওপর কলঙ্ক চুলকানি পড়বে। কেউ আমাকে বিয়ে করবে না। ভালো কোনো ঘর থেকে আমার জন্য সম্বন্ধও আসবে না। তাই আমাদের এখন থেকে আলাদা চলাই ভালো। তুই আর আমার কাছে আসিস না পাখি, আসিস না।
তোর আর আমার পথ চলা এখন থেকে সম্পূর্ণ ভিন্ন ও আলাদা। এরপর ইচ্ছে ওকে ফেলে রেখে পাশ কাটিয়ে আগে আগে হনহনিয়ে হেঁটে বেরিয়ে গেল। পাখির অসার পা দুটি ওখানেই ভেঙে গেল। চোখ ফেটে গাল বেয়ে নুনো চোখ ঘুরিয়ে পড়লো, গলদেশ ভিজে যেতে লাগলো। আপন মানুষের থেকে এত এত নিন্দা অপজ্ঞা তা সহ্য হলো না। কষ্টে বুক পাহাড় সমান ভারী হলো মনে হলো। বুকটা ভীষণ কষ্ট, বুক ফাটা যন্ত্রণা নিয়ে ফের গাল গড়িয়ে অশ্রু ঝরল। কত অপমান, কত কত অপমান। কোনটা ভুলে কোনটা মনে রাখবে সে? তবে সে কিছুই ভুলবে না পরিচিত মানুষগুলির অপরিচিত মুখ করে। সব হৃদয়ের শক্ত কুঠয় সযত্নে জমিয়ে রাখবে। মনে রাখবে কে তার দুঃখ সময় পাশে ছিল, কে ছিল না। বিপদে পড়লে আসল বন্ধুদের মুখগুলি আসলে চেনাই যায়। ছোটবেলা থেকে তারা শুধু খালাতো বোন না, কলেজের টুকরো বান্ধবীও ছিল। সেই মেয়েটা এই চিনল তাকে? ছি, এমন বান্ধবী না থাকাই ভালো। সে বৈঠকখানায় উঠে থম মেরে বসে রইল। এর মধ্যে নিখিলের সন্ধান মিলে। পাখিকে থম মেরে বিষাদ মাখা পাংশুটে মুখে বৈঠকখানে বসে থাকতে দেখে জিজ্ঞেস করল, কি হলো পাখি বুড়ির? মনটা এত খারাপ কেন? দুঃখই যার জীবন সঙ্গী তার আবার নতুন করে মন খারাপ হওয়ার হাস্যকর নয় কি? তোমার কাছে এসেছি গুরুত্বপূর্ণ একটা কাজে। আবার থেকে শুনলাম তুমি নাকি শরীয়তপুরে যাচ্ছ। কেন, তোর কোনো কিছু লাগবে নাকি? আমার একটা উপকার করবে? বল, সাধ্যের মধ্যে থাকলে চেষ্টা করব। সাধ্যের বাইরে কিছু আপাতত চাচ্ছি না। ও স্কুল ব্যাগের চেন খুলে একটা টাকার পুটলি বের করে নিখিলের হাতে দিল। নিখিল অবাক নেত্র পল্লবে শুধালো, এটা কি? টাকা, সলমন চৌধুরীর টাকা। ওনার সঙ্গে গতকাল ফোনে আমার কথা হয়েছে। যেই উদ্দেশ্য টাকাটা আনা হয়েছিল সেটা তো আর হলো না, তাই টাকাটা রেখে লাভ কি? গতকাল রাতে আমি কন্ট্রাক্ট ক্যান্সেল করেছি। বলেছি আমি ওনার হয়ে আর কাজ করব না। উনি রাজি হয়েছেন? না হয়ে যাবেন কই? তাছাড়া ওনার টাকা তো আমি ভাঙিনি, টাকা পাঠিয়ে দিতে বলেছেন। তুই চাইলে কাজটা করতে পারিস। এসব আমারও আমার পরিবারের পছন্দ নয় নিখিল ভাই। গান গাই শখের বশে, ব্যবসা করার জন্য নয়। তখন টাকা না পেয়ে বাধ্য হয়েছিলাম কন্ট্রাক্ট পেপারে সাইন করতে। এখন তো বাধ্য নই। অতঃপর এসব এখন আর আমার দ্বারা সম্ভব নয়। আমি চাই না হারামভাবে উপার্জন করতে। যেই কাজে কষ্ট পরিশ্রম মেধা থাকে না, সেখানে কাজ করে মজা নেই। কাজ যদি করতে হয় কষ্টের পরিশ্রমের কাজ করব, যাতে টাকার কষ্ট ও মায়া উপলব্ধি করতে পারি। নিখিলের চোখ দুটি ঝাপসা হয়ে এলো। এটুকু মেয়ের মাথায় ভালো বুদ্ধি আছে, হয়তো ভবিষ্যতে ভালো কিছু উন্নতি করবে। ওর মাথায় হাত বুলিয়ে সে মন খুলে দোয়া করলো, দোয়া করি ভবিষ্যতে বড় হোক ইনশাআল্লাহ। নিখিল ভেতরে চলে গেল। পাখি সবে বৈঠকখানা থেকে বের হতে যাচ্ছিল, তখনই জাহানারা নামক মহিলার আবির্ভাব ঘটল। পাখিকে দেখেই নাক কুচকে উঠলেন। পানির চিপচি ফেলে বলে উঠলেন, খবরদার, সাবধানে কথা বলবেন। আপনাদের মতন দু একজন মহিলা থাকলে সেই এলাকা এমনিতেই গোল্লায় যাবে। পাখি এরপর ওনাকে পাশ কাটিয়ে চলেই যাচ্ছিল। আচমকা ওর ওনা টেনে ধরে ওর চুল খামচে ধরলেন জাহানারা। ওর চুলের গোড়া শক্ত করে ধরে মাথাটারে দুটো ঘুরানির চক্কর মারলেন। মুহূর্তের মধ্যে পাখির পুরো মাথা ফুফু করে ঘুরতে লাগলো। বহু কষ্টে সে নিজেকে স্বাভাবিকে ফিরিয়ে আনলো, তবে সেদিন ছাড় দিল, আজ পাখি ছাড় দিবে না। সে ওনার হাত কামড়েই দিল। এতে মহিলাটি দ্বিগুণ ক্ষিপ্ত হয়ে ওকে লাথি মারল। লাথির তোড়ে পাখি মাটিতে গিয়ে শুয়ে পড়ল। মহিলাটি ফের ওর দিকে তেড়ে আসতে ওর চুল ধরতে গেলে ওনার পায়ের দিকে সে একটা ইটের টুকরো ছুঁড়ে মারে। ব্যথা পেয়ে মহিলার ক্ষিপ্ততা আরো বাড়ে। সে ওর তলপেট বরাবর এসে 4-5টা লাথি বসে দিল। একটা লাথিতে পাখির মনে হলো দেহ থেকে যেন জানটা বেরিয়ে যাওয়ার জোগাড়। সে যন্ত্রণা ছটফটিয়ে উঠল। মুখ দিয়ে বহুত কষ্টে আত্মচিৎকার করে গুঙিয়ে উঠল নিখিল। শব্দ পেয়ে এসে দেখে পাখিকে মারছে জাহানারা। সে ইট নিয়ে ছুটে যাচ্ছিল মহিলাটির দিকে। ভয়ে জাহানারা দৌড়ানো শুরু করে দিল। নিখিল ওনাকে ধাওয়া করে ইট ছুঁড়ে মারল। সেটা গিয়ে মহিলাটির পায়ে পড়লো। পা ফেটেছে নিশ্চিত, তবে থামলেন না। জীবন বাঁচাতে প্রাণপণে ছুটেছেন।
জাহানারাকে হাতের কাছে না পেয়ে পাখির দিকে নিখিল দ্রুত ছুটে আসে। মেয়েটা মৃত্যু সমতুল্য যন্ত্রণা নিয়ে ছটফটিয়ে যাচ্ছে, কাতরাচ্ছে। ওকে আস্তে করে তুলে বৈঠকখানে বসালেন। পাখি ব্যথার ফলে চোখ মুখ খিচে রাখলো। নিখিল ছটপট পানি এনে দিল ওকে। পাখি পানি পান করে এক পলক ঘরের মধ্যে জানালার পাশে উদাস ভঙ্গিমায় বাইরে তাকিয়ে থাকা মুস্কানকে এক নজর দেখলো। ওকে যখন মহিলাটি তল পেটে আঘাত করছিল, পেটে পরপর লাথি মারছিল, তখনও সে মুস্কানকে নির্নিমেষে নীরবে নির্বিঘ্নে ওর দিকে তাকিয়ে থাকতে দেখেছিল। না সাহায্য করতে এসে এগিয়ে আসছিল, না কাউকে ওকে সাহায্য করতে পাঠিয়েছিল। যেন ওকে আঘাত পেতে দেখে মুস্কানের দেহে প্রচুর শান্তি লাগছে। পাখির বড্ড কষ্ট লাগলো। পরিচিত মানুষগুলো সব ওর কাছ থেকে ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছে, ওর সঙ্গ ছাড়ছে। এই যে কিছুক্ষণ আগে অকপটে কি সুন্দর করে ইচ্ছে ওর চরিত্রে কালি লাগিয়ে দিল। ওর সঙ্গে চলাফেরা করলে নাকি তার বিয়ে হবে না, ভালো বংশ থেকে সম্বন্ধ আসবে না। হায় রে মানুষ, খারাপ সময়টা আমার আজীবন থাকবে না। তবে কে আমার বিপদের দিনে পাশে ছিল, কে থাকেনি, সব হিসাব কষে রাখছি খাতায়। না 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 না, কাউকে অভিশাপ দিব না। যারা তার সঙ্গে প্রতারণা করেছিল তাদের জন্য তার চোখের জল আর তার গভীর দীর্ঘশ্বাসী অভিশাপ হয়ে থাকবে। পাখি পেট চেপে ধরে কতক্ষণ বসে রইল। ইতিমধ্যে পেটের ভিতরে চিনচিন ব্যথা শুরু হয়ে গেছে, ধীরে ধীরে ব্যথা বাড়ছে। এদিকে আজ টেস্ট পরীক্ষার রেজাল্ট দিবে। ওর যে করেই হোক আজ স্কুলে যেতে হবে, কাজ আছে। ফাইনাল পরীক্ষার ফর্ম ফিল আপও করতে হবে। আজ না গেলে ও জানবে কি করে পরীক্ষার ফলাফল কি? কিন্তু সে তো উঠতেই পারছে না, কোমর খিচে আসছে। নিখিল ওকে আগ বাড়িয়ে ধরল। স্কুলে আজ না গেলে হয় না? আজ টেস্ট পরীক্ষার রেজাল্ট দেবে, তাহলে তো যেতেই হবে। একটা ভ্যান অটো ডেকে দেব। তার প্রয়োজন পড়বে না। তো হাঁটতেই পারছিস না। তাতে কি, হাঁটতে হবে। তোমরা তো আজীবন আমাকে সাহায্য করতে এগিয়ে আসবে না, অতঃপর আমাকে আমার মতো চলতে দাও। এ বেঁচে থাকার লড়াই আমার একার, তোমাদের সঙ্গে নিব কেন? পাখি ধীরে ধীরে নিখিলের দৃষ্টিসীমার বাইরে বেরিয়ে গেল। নিখিল তখন ওর পদচিহ্নের দিকে চেয়ে আছে। ক্রমে ক্রমে মেয়েটার পরিবর্তন ঘটছে। ঠকে যাওয়া নারীর পরিবর্তন না জানি কতটা ভয়ঙ্কর ও কঠিনতব্য হয়। স্কুলে এসে শুনলো গণিতে সে খারাপ করেছে, আর ইংরেজিতে পরীক্ষা তো সে দেয়নি। ওই তো তার বাবা নানা একসঙ্গে মারা গিয়েছিল, তাই স্যারেরা ওটা বিবেচনায় করে ওকে ফাইনালে নিবে। কথা ছিল যারা 2 সাবজেক্টের বেশি ফেল করবে তাদের ফাইনালে নিবে না। সেই হিসেবে সে ফাইনালে যাবে। যেটার রেজাল্ট জানার পরেও ধীরে ধীরে স্কুল থেকে বেরিয়ে যাচ্ছিল, তখনই শুনল, দেখ দেখ না বাইরকে ছেড়ে দেওয়া মাল যাচ্ছে। কণ্ঠটি পাখির নিকটে অতি পরিচিত শোনালো। মেয়েটি তার ক্লাসমেট শিলা ছিল। সে স্কুলের বারান্দায় পিছু ঘুরে উঠে এলো। কথা বলার ব্যক্তির নিকট ছুটে এসে বলল, কি বললি আরেকবার বল। কেন? ও তো ঠিকই বলছে। তুই তো সত্যি নাভাব ভাইয়ের খেয়ে ছেড়ে দেওয়া মাল। আমরা বুঝি জানি না তোমার ওই নোংরা কারসাজির কথা? কোচিং সেন্টার, ক্লাব, ঘর, ট্রি হোম তো কিছুই বাকি রাখোনি। তার সঙ্গে শুয়েছ কতবার তার ঠিক ঠিকানা নাই, আবার এসেছো বড় গলায় জিজ্ঞেস করতে। পাখি ঠাটিয়ে পুতুলের গালে একটা চড় বসিয়ে দিল। তুই আমার বন্ধু ছিলি, অন্তত তোর কাছ থেকে এমন আচরণ আশা করিনি। আজকের চরের কথা মনে থাকলে আর কখনো এসব কথা মুখে সামনে আনবি না। পুতুল গালে হাত দিয়ে চোখ পাকিয়ে পাখির দিকে রাগান্বিত দৃষ্টি জোড়া তাক করে রাখলো। ওর ক্লাসমেট শিলা ও সুরভিকে বলল, ওরে ধরে রাখ, এক্ষুনি বাবাকে কল দিচ্ছি। এর বিচার আজকেই হবে। কত বড় সাহস, আমার গায়ে হাত তুলেছে। এর খেসারত ওকে দিতেই হবে। শিলা ও সুরভি পাখির হাত দুটি শক্ত করে চেপে ধরেছে। পাখি হাজার চেষ্টা করে ওদের হাত থেকে নিজেকে ছাড়াতে পারেনি। শিলা পাখিকে মুচড়ামুচড়ি করতে দেখে ব্যঙ্গ করে হাসল। কার গায়ে হাত দিয়েছে মনো, এক্ষুনি টের পাবা। তখন রাগান্বিত মাথায় চড় দিল পাখির। এখন আসলেই ভয় লাগলো। পুতুলের বাবা একজন মেম্বার, ওর স্কুল কমিটিরও। কিছুক্ষণের মধ্যে ফোন করে পুতুলের আব্বা রজব মেম্বারকে ডাকা হলো। তিনি এলেন। আসলে মেয়েকে কেউ মেরেছে শুনে জলদি ছুটে এসেছেন। তিনি কাজিরহাট বাজারে ছিলেন। কাজিরহাট থেকে স্কুলের দূরত্ব খুব বেশি একটা না, 2 থেকে 3 মিনিটের মতন। পাখিকে স্কুল মাঠে ডেকে পাঠানো হলো। সে বেচারি ভয়ে অর্ধেক শেষ। স্কুল কমিটির মেয়ের গায়ে
হাত তুলেছে। সে বেচারা তো তাকে এমনিতেই ছেড়ে দিবে না। দুজন সহকারী শিক্ষকের সঙ্গে হেড স্যারও ছিলেন। তুমি পুতুলকে মেরেছো? কিন্তু কেন? পুতুল আমাকে নিয়ে বাজে মন্তব্য করেছিল। কি মন্তব্য করেছে শুনি? আপনারা মুরব্বী, ওসব কথা আপনাদের সামনে বসে মুখে আনাও পাপ। এত নীতিবাক্য না শুনিয়ে সত্যটা বলো মেয়ে। পাখি নিজেকে এতক্ষণ খুব শক্ত করে রেখেছিল ওনাদের জোড়াজুড়িতে। এবার সে সত্যি দুর্বল হয়ে পড়ল। চোখ ফেটে ওর অশ্রু গড়ালো। এত নির্লজ্জ কথা সে কি করে মুখ দিয়ে বলবে? তবুও তাকে বলতে হবে সত্যিটা। কেউ তো অস্বীকার করে যাবে না। ওরা আমাকে মন্ত্রীর পুত্রর খেয়ে ছেড়ে দেওয়ার মাল বলেছে। কতগুলি বলে মেয়েটা সঙ্গে সঙ্গে অশ্রুসিক্ত দৃষ্টি দুটি নিচু করে ফেলল। রজব মেম্বার তার মেয়ের দিকে প্রশ্নবিদ্ধ নয়নে তাকালো। ও যা বললে সেসব কি সত্য? মোটেও নয়, ওসব আমি কখন বললাম? কি রে সুরভি, শিলা, তোরা কিছু বল। আঙ্কেল, আমরা সব প্রশ্ন ওকে করিনি, শুধু জানতে চেয়েছি ওর পরীক্ষার রেজাল্ট কি ছিল। পাখি জল ভর্তি চোখ ওদের দিকে অবাক নেত্রে তাকালো। ওদের আর সাহস হলো না পাখির সেই দৃষ্টিতে দৃষ্টি মিলানোর। তোমার পক্ষে কোনো সাক্ষী নেই, অতএব তুমি দোষী। ছল ছল অশ্রুসিক্ত নয়নে পাখি রজব মেম্বারের দিকে তাকিয়ে তার ছেলে স্বরূপ হাসল। আমার সাক্ষী সত্যি নেই। যাই হোক, অন্যায় যেহেতু করেছি, আপনারা আমাকে আমার অন্যায়ের শাস্তি দিতে পারেন। তুমি যেহেতু ওকে থাপ্পড় মেরেছো, পুতুলও তোমাকে দুটো চর মারুক, ঘটনা এখানেই মিটমাট। পুতুল মনে হলো খুশি হলো, এগিয়ে গেল পাখির দিকে। ততক্ষণে হেড স্যার ও মেম্বার বেরিয়ে গেছেন। কেবল সহকারী স্যার দুজন আছেন। পুতুল পায়ের জুতো খুলে পাখির দুগালে দুটো চর মারল। পাখি আঘাতপ্রাপ্ত গালে মুচকি হাসল। সুরভি শিলা পাখির হাসি মাখা মুখটা থেকে ফরকে গেল, পুরো বেকুব হয়ে গেল। চর খেয়েও যে মানুষ হাসে তা আজ প্রথমবার দেখলো ওরা। নিশ্চয়ই মেয়েটা অতি শোকে পাগল হয়ে গেছে। পাখি পুতুলের কাছে এগিয়ে গিয়ে পুতুলের জুতো সুদ্ধ হাতটা টেনে নিজের গালে নিজেই জুতো দিয়ে থাপ্পড় দিতে দিতে সুদ হলো। থেমে গেলে কেন? মার 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 আমায়। আমার জন্ম হয়েছে কেবল তোদের মতন ক্ষমতাশালীদের হাতে মার খাওয়ার জন্য, আর তোদের জন্ম হয়েছে আমাদের মতন দুর্বলদের শোষণ করার জন্য। তবে একটা কথা মনে রাখিস, আজ আমার সাক্ষী কেউ ছিল না ঠিকই, কিন্তু সৃষ্টিকর্তার কাছে ভিডিও ফুটেজ ঠিকই আছে। তুই আমার এক সময়ে ভালো বন্ধু ছিলি, অথচ আজ সময়ের পরিভেদে শত্রুর মতন আচরণ করলি। তোদের বন্ধুদের কখনো ভুলবো না রে, আমি ভুলবো না, হৃদয়ে ঠিকই গেঁথে রাখবো। চোখে উপরে বেরিয়ে আসা পানি হাতের পেটে উল্টো পিঠ দিয়ে মুছতে মুছতে দ্রুত স্কুল থেকে বেরিয়ে গেল। রফিক স্যার চুপ করেছিলেন ঠিকই, তবে পাখির চোখে মুখে যে অগ্নি ঝরছিল সেটা স্পষ্ট সে দেখেছিলেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় পাখির পেট দিয়ে প্রচণ্ড ব্যথাই শুরু হলো। মেয়েটার সমস্ত মুখ যেন ব্যথা নীলচে পাংশুটে হয়ে আসলো। চোখ মুখ খিচে বহুত কষ্টে বাড়ি পৌঁছে ঘরে পৌঁছিয়ে যে রুমে ঢুকলো আর বের হলো না। দুপুরে সে ভাত অবধি খায়নি, ব্যথার ফলে সমস্ত কোমর অবধি নাড়িয়ে ছাড়ছে। এই কটা দিন মুক্তি ওর সঙ্গে রাতে ঘুমাতো, আজও এসেছে পাখিকে খেতে। অনেকবার ডাকার পরও মেয়েটা আসেনি। দেখে এসে আর ডাকলো না, ভাবলো ঘুমিয়ে পড়ছে হয়তো। মাঝরাত্রিরে পাখি পেটের ব্যথায় প্রভাবে ঘুমিয়ে উঠলো। জলদি উঠে বাথরুমে গেল। বাথরুম থেকে রুমে আসার সঙ্গে সঙ্গে ওর সমস্ত পা রক্তে মাখামাখি হয়ে যেতে লাগলো। মেয়েটার ভয় আতঙ্কে ছোট্ট শরীরটা শিউরে কাটা দিয়ে উঠলো। ধরফড় করে কাঁপছে হৃৎপিণ্ডের গতিবেগ, উদ্বেগ উত্তেজনা, ঘন ঘন দম পড়ে। এরই মধ্যে লং স্কার্টের মধ্য থেকে ঝুমরিয়ে আচমকা নিচে কিছু একটা ওর পায়ের কাছে পড়ল। পাখির সমস্ত শরীর ভয়াতুর দোলা চলে, ফের শুরু উঠল। বজ্রপাতের ন্যায় কখন ওর দেহের মধ্যে চলে। চোখ দুটি বিস্মিতে চমকপ্রদ। ছোট একটা দেহ, পানির পোটলার মতন দেখতে, ওইটার ভেতরে নড়ে চড়ে। মুখটা যদিও স্পষ্ট না, কেননা পরিপূর্ণভাবে সে এখনো মানব আকারে হয়নি, কেবল শরীরের আকার কিছুটা বোঝা যায়। পাখি শরীর খিচুনি দিয়ে উঠে সে টিনের বেড়ার সঙ্গে দপ করে বসে পড়ে গেল। তবে চেতনা আছে। মুক্তি শব্দ পেয়ে দ্রুত উঠে বসল। বিছানা হাতে পাখিকে না পেয়ে ওর ভয় দ্বিগুণ বাড়ল। দ্রুত সে লাইট জ্বাললো।
তার দৃষ্টি পড়ল রক্তাক্ত একটি অপরিপুষ্ট শিশুর উপর গিয়ে। হাতের কবজি পর্যন্ত হবে, একেবারে খুব ছোট্ট, 20 সপ্তাহের হবে হয়তো। কিন্তু এই বাচ্চাটা এখানে কেন? পাখির দিকেও দৃষ্টি পড়ল। মেয়েটা মৃগী রোগীর মতো ঠক করে কাঁপছে। ঠান্ডা ফ্লোরের উপর ওর শরীরটা, মুখটা সাদা ফ্যাকাশে বর্ণ, স্কার্টের অধিকাংশ রক্তে ভেজা, দুপাও মাখামাখি প্রায়শই। মুক্তির লোমগুলো দাঁড়িয়ে গেল, ওর সর্ব শরীরে বিদ্যুতের ছটকা বয়ে গেল। এসব কি দেখছে সে? তার ছোট্ট বোনটা বিয়ের আগে? ছি ছি, সে আর ভাবতে পারছে না। যন্ত্রণায় মাথা ফেটে গেল। জলদি নিখিলকে ফোন বসালো। নিখিলের আজ প্রচুর মেজাজ খারাপ। তার দোকান থেকে দোকানের ছেলেরাই টাকা চুরি করছে। চাকরি দুটোর খেয়ে ফেলেছে সে। আপাতত দোকানের কিছু কাজ করছিল সে সময় মুক্তির ফোন আসে। হ্যাঁ বল। হারামি কুত্তা, তুই আর তোর ভাই মিলে আমার বোনটার জীবন নষ্ট করেছিস। তোদের কোনোদিন ভালো হবে না, মরবি সব কয়টাই, অভিশাপে মরবি। রোজই এসব গুণগান করিস, নতুন কিছুর আপডেট থাকলে বল। শুয়োর, তোর ভাই দেখে যে আমার বোনের কি সর্বনাশ করে ছাড়ছে, অথচ ওনাকে আমি কত ভালো ভাবতাম। আর ভেতরে ভেতরে সে কিনা একটা চরিত্রহীন লম্পট ছিল। আমার বোনটাকে টিস্যুর মতো ব্যবহার করে ফেলে গেছেন। তোদের বংশের প্রদীপ দেখলে আয়। নিখিল ওর কথা আগাগোড়া কিছুই বুঝলো না, তবে ভাবলো কিছু একটা হয়েছে। সে বলল আসছে। নিখিল ফোন কাটার পর চুপি চুপি মুক্তি স্বাধীনকে ডেকে আনলো। যদিও ওর আম্মা বাড়িতে না, নানা বাড়ি গিয়েছে, এই হিসেবে সে চিন্তামুক্ত। পাখির ওই অবস্থা তার একা একা দেখা সম্ভব নয়। নিজের শরীরের পশম অবধি পর্যন্ত কম্পন ধরে গেছে। তাছাড়া পাখিকে খাটে উঠাতে হবে। মেয়েটা কেমন নিতিয়ে গেছে। কিছুক্ষণ পর পর খিচুনি মেরে উঠে স্বাধীনকে ডেকে মুক্তি পাখির রুমে আনলো। এসে এমন নির্মম নিষ্ঠুরতম দৃশ্য দেখে স্বাধীন কথা বলার ভাষায় হারালো। কেমন জানি একটা ঘোরের মধ্যে চলে গেল। পাখিকে ওরা দুজন ধরাধরি করে বিছানায় চিৎ করে শুয়ে দিল। স্বাধীনকে বাইরে দাঁড় করিয়ে রেখে মুক্তি নিখিল আসার আগে পাখির কাপড় চেঞ্জ করে দিল। ততক্ষণে নিখিল এসে পড়ল, সা করে রুমে ঢুকে পড়েছে। এসে প্রথমে নজর পড়ল নিচের দিকে। রক্তাক্ত ফ্লোরে একটি নিষ্পাপ প্রাণ নড়ে চড়ে যাচ্ছে। চোখে মুখে ওর তীব্র অবিশ্বাস। ধীরে ধীরে বিস্ময় নিয়ে নিচে বসে পড়ল। স্বাধীনকে ইশারায় ভিডিও করতে বলল। স্বাধীন ভিডিও শুরু করে দেয়। নিখিলের মতন পুরুষের হাত কাঁপে। ছোট একটা কেচি এনে পাতলা পানির আস্তরণটা কেটে নিষ্পাপ প্রাণটি বের করে আনে। খুব সাবধানে হাতের তালুতে তুলে নেয়। খুব ছোট্ট, এত ছোট বাচ্চা সে আগে কখনো দেখেনি। ছোট্ট ছোট্ট হাত পা বাচ্চাটি নাড়ায়। নিখিলের কেন যেন বড্ড মায়া লাগলো বাচ্চাটির প্রতি। বাচ্চাটির লিঙ্গ দেখলো, বাচ্চাটির ছেলে। এত ছোট বাচ্চা, 4.5 মাস কিংবা 5 মাসের মতন হবে। অথচ এতদিন কেউ এই মেয়েটাকে দেখে আন্দাজি করতে পারলো না সে প্রেগনেন্ট। কিছুক্ষণ পর এক সময়ে বাচ্চাটির হাত পা নাড়ানো বন্ধ হয়ে যায়। চোখের সামনে সব ঘটছে, অথচ ওরা এখনো কিং কর্তব্য বিমূঢ়। হুঁশ ফিরতে নিখিল হু হু করে কেঁদে দিল। অতি স্নেহ ও আদরে বাচ্চাটিকে বুকে টেনে নিল। ছোট্ট নিথর দেহটা বুকের সঙ্গে মিশিয়ে ফের টুকরে কেঁদে দেন। ও আল্লাহ, নওয়াফের অভিশাপে তুই নওয়াব বাঁচতে পারবি না, শেষ হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি, জীবনেও সুখী হতে পারবি না। মুক্তি থম মেরে আছে চুপচাপ। নিখিলের করুণ আর্তনাদ চিৎকার আহাজারি শুনে স্বাধীনের বুক খুব কষ্ট লাগলো। চোখের পাপড়ি ভিজে উঠল। চোখের জল মুছে স্বাধীনকে নিখিল গরম পানি করতে আদেশ দিল। স্বাধীন চুপচাপ বাধ্য ছেলের মতন আদেশ পালন করতে বেরিয়ে গেল। এরপর নিখিল মুক্তিকে বলল এক টুকরো সাদা কাপড় দিতে। মুক্তি ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। আপনাদের বংশধর আপনারা নিয়ে যান, তার জন্য আমি কাপড় এনে দিতে পারবো না। এমনিতে আপনার উপর এবং আপনার লম্পট ভাইয়ের উপর আমার ব্রিটিশটা জমে আছে। ঘৃণায় সর্বশরীর ঘিন ঘিন করছে, তার উপর আবার কাপড় চাইছেন। আমার তো এখন নিজের বোনকেও সহ্য হচ্ছে না। ইচ্ছে করছে ওই নির্লজ্জ কর্ম করার জন্য ওই দুশ্চরিত্রাকে সবার আগে মেরে দেই। নিখিল বসা থেকে উঠে এসে চট করে মুক্তির গালে একটা সজোরে চর বসিয়ে দিল। আর একটা অতিরিক্ত কথা বলবি, গাল একদম ফাটিয়ে ফেলবো। যা করেছে তোর বোন আর আমার ভাই করেছে, এই নিষ্পাপ প্রাণটির কোনো দোষ নেই।
ও ফেরেশতাদের মতন নিষ্পাপ, ওকে দোষ দিবি না। ও জান্নাতের ফুল একটা। তুই এক্ষুনি এখান থেকে যা, তোর থেকে কিছু লাগবে না, তোকে আমার বিন্দুমাত্র সহ্য হচ্ছে না। মুক্তি টলমল অশ্রু নিয়ে দপদপ করে হনহনি বেরিয়ে গেল। নিখিল পাখির কাছে গিয়ে বসলো। পাখি নিষ্প্রাণ হয়ে শুয়ে আছে, দেহে যেন কোনো প্রাণের অস্তিত্ব নেই। চোখের জলে গালটা স্যাঁতস্যাঁতে ভেজা। নিখিলকে দেখে ঠোঁট উল্টে ফের বাঁধ ভাঙা কান্না কেঁদে দেয় মেয়েটা। নিখিলের মাথায় হাত রাখে। কাঁদিস না বোন, আর কত কাঁদবি? আপনি আপার মতন আমাকে চরিত্রহীন খেতাব দেবেন না নিখিল ভাই। না, কারণ আমি বোকা নই। আচ্ছা, তোদের বিয়ে হয়েছে কবে? পুরো 1 বছরের কাছাকাছি হয়ে আসছে। আগে বুঝিনি, মজার ছলে হলেও নওয়াব আমাকে বহুবার ইঙ্গিত দিয়েছিল। তুই এখন বিশ্রাম নে, বাচ্চাটিকে দাফন করতে হবে। নিখিল ভাই একটা কথা রাখবেন, বল। ওই নিষ্পাপ প্রাণটিকে আমার আব্বার পাশে দাফন করবেন। ঠিক আছে। ওকে আমাকে একটু দেখাবেন। নিখিল নীরবে ভাষাহীন মাথা ঝাঁকালো, হাতের উল্টো পিঠ দিয়ে ঝাপসা চোখে জল মুছে বলল, হ্যাঁ দেখাচ্ছি। নিখিল বিছানা থেকে নেমে শিশুটিকে উঁচু করে হাতের তালুতে নিয়ে পাখিকে মুখটি দেখালো। বাচ্চার মুখটি বড় হলে বেশ যে সুন্দর হতো তা অনায়াসে বলা যায়। পাখি খুঁটিয়ে খুঁটিয়ে নিকটার সঙ্গে অনেকক্ষণ দেখলো। অদ্ভুত এক মায়া জাগলো তার। এটাই বুঝি নারীর টান। এই প্রাণটির অস্তিত্ব সে আর নিজের মধ্যে খুঁজে পাবে না, উপলব্ধি করতে পারবে না। নড়াচড়াও এইসব ভাবতেই তার শ্বাসরুদ্ধকর অনুভূতি লাগলো। গলায় যেন কাটা আটকে আছে। সৃষ্টি ছিল ভীষণ ভারী ভারী অনুভব হলো। ভারহীন দেহটা নিয়ে কাত হয়ে ফের শুয়ে পড়লো। শুয়ে পড়ার আগে বলে গেল, নিয়ে যান ওকে, খুব সুন্দর করে গোসল করিয়ে চিরনিদ্রায় শয়িত করেন। বাচ্চাটিকে গোসল করিয়ে নিখিল আর স্বাধীন মিলে দুজনেই জানাজা দিয়ে কবর দিয়ে এলো। কবর দিয়ে আসার পর নিখিলের কলিজা ছিঁড়ে যাচ্ছিল। বারবার মনে হচ্ছিল বাচ্চাটা যেন নওয়াফের নয়, স্বয়ং তার। তেমনি অদ্ভুত মায়া মায়া লাগছিল তার। গায়ের রংটা হুবহু নওয়াফের মতন দেখতে হয়েছিল, অথচ ভাগ্য ওকে আজ কোথায় টেনে নিল। নিখিলের সমস্ত রাগ গিয়ে উঠল জাহানারা বেগমের উপর। ওই মহিলা সকালে পাখিকে লাথি মেরেছিল। সে তো আর জানতো না পাখি প্রেগনেন্ট। তাহলে একটা না একটা ব্যবস্থা করতে পারতো, কিন্তু এখন করে লাভ কি? নিখিলের ফোনটা তৎক্ষণাৎ শব্দ করে বেজে উঠল। মুক্তি কল করেছে দ্রুত তাড়া দিয়ে বলল, জলদি রুমে আসুন, পাখি যেন কেমন করছে। নিখিল ঝটপট সংক্ষেপে পথটুকু শেষ করে রুমে ঢুকল। দেখলো মেয়েটা চোখ বড় বড় করে শ্বাস নিচ্ছে, হাত পা অসার ধরধর করে কাঁপছে। সমস্ত শরীরে রক্তের অভাবে খিঁচুনি উঠে গেছে। বিছানার চাদর এমনকি পাখির কাপড় সব রক্তাক্ত। নিখিল মুক্তিকে ঝটপট তাড়া দিল, জলদি ওর কাপড় পাল্টিয়ে ওরে কিছু শুকনো ভারী কাপড় পরিয়ে দে। এখনই ওকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিতে হবে। এই অবস্থায় থাকলে মেয়েটা রক্তের অভাবে রক্তশূন্য হয়ে মারা যাবে। এই বয়সে গর্ভপাত এমনিতেই ঝুঁকিপূর্ণ, তার ভেতরে ওর শারীরিক কন্ডিশন মোটেও ভালো না। সব দ্রুত কর, আমি গাড়ির ব্যবস্থা করছি। আজ 2 দিন হতে চলল পাখি ফেয়ার ক্লিনিকে হসপিটালে এসেছে। এর মধ্যে মুক্তি একদিনও আসেনি ওকে দেখতে। মেয়েটা কেমন যেন একরোখা জেদে অচল। স্বাধীন আর নিখিল ওর পাশে সবসময় থেকেছে। যেদিন রাতে পাখি অসুস্থ হয়ে পড়েছিল, ভাগ্যক্রমে ওই দিন কাজল রেখা বাড়ি ছিলেন না, যার কারণে ঘটনা বেশি দূর অবধি গড়ায়নি। তবে বর্তমানে কাজল রেখা জানেন পাখি নিখিলদের বাড়িতে আছে, অথচ সে হসপিটালে বেডে শুয়ে দিন ভর পার করছে। গতবারের মতন এবার সেন্টার ক্লিনিকে যায়নি ওরা, ফেয়ার ক্লিনিকে ভর্তি হয়েছে। ইতিমধ্যে ওর রোগা পাতলা শীর্ণ দেহটিতে 2 ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। ডাক্তার বলেছেন 1 মাস পর আবার এসে 1 ব্যাগ রক্ত দিতে। কিছুক্ষণ পর নার্স এলো। ওর হাতের স্যালাইন ক্যানোলা খুলতে খুলতে বলল, আপনি তো আজ চলে যাবেন। দেখুন, যা যা ওষুধ দেওয়া হয়েছে সেসব নিয়ম মাফিক খাবেন, কোনো রকম দুশ্চিন্তা করবেন না। কবুতরের বাচ্চা, শিং, শোল, কই, মাগুর মাছ, এছাড়াও ছোট ছোট বাচ্চা মুরগি এবং বেশি বেশি শাকপাতা খাবেন। আপনার শরীরে রক্ত ও পুষ্টির ঘাটতি রয়েছে। আর হ্যাঁ, আপনার হাজবেন্ডকে 2 বছরের ভিতরে কোনো রকম বাচ্চা নিতে নিষেধ করবেন। আপনার বয়স কম, তার উপর একটা মিসক্যারেজ হয়েছে, পরবর্তীতে সমস্যা হতে পারে। আচ্ছা, আপনার হাজবেন্ডকে তো দেখলাম না, উনি কি আসেননি? উনি মারা গেছেন।
নিখিল সবেই কেবিনে ঢুকেছিল। আকস্মাৎ পাখির মুখ সম্মুখীন উপস্থিত হলো। কথন বাক্য শুনে পুরোই স্তব্ধা খেয়ে রইল। দৃষ্টিচোরা হতবাক নিরুত্তেজ, নিরুত্তাপ মুখশ্রীয়। ভেতরে আর ঢুকলো না। ওখানেই ওর পা দুটি আটকে রইল। নার্সটি করুণ সুরে অপরাধী ন্যায় মাথা নজর করে বলল, সরি, আমি জানতাম না। থাক, চিন্তার কিছু নেই। জীবন মরণ তো সব উপর আল্লাহর কাছে। আচ্ছা, আপনি যে 5 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন, নিজেও বুঝেননি কিছু? আমার বর যখন বিদেশে গিয়েছিলেন তার কিছুদিন পর জানতে পেরেছি। আর তাছাড়া প্রেগন্যান্সির কিছু কিছু লক্ষণ প্রথম থেকে আমি বুঝতে পারিনি। শারীরিক কাঠামো দুর্বলতা এবং শরীর শুকনো থাকার কারণে ঠিক আন্দাজ করতে পারিনি। তবে মাঝে মধ্যে বমি বমি ভাব লাগতো। হতে পারে এমন অনেক পেশেন্ট দেখেছি আমরা, যাদের 7 মাস অথচ পেট দেখে বোঝার উপায় নেই। আপনার ভাইকে বলবেন আপনাকে একজন ভালো সাইকোলজিস্ট দেখাতে। আপনার বর্তমান মানসিকতা মোটেও ভালো নয়। নার্স যাওয়ার পর নিখিল এসে শুধালো, তুই নার্সকে মিথ্যে বললি কেন? পাখি অবাক নেত্রে তাকালো, ছোট উল্টে বলল, ওমা, কোনটা মিথ্যা বললাম? নফ মারা গেছে। আশ্চর্য, যিনি আমার কাছে মৃত তাকে তো মৃতই বলবো নাকি? নিখিল ওর শক্ত মুখটার দিকে কিঞ্চিত ক্ষণ তাকিয়ে মুখ গোল করে বুক ফুলিয়ে তপ্ত শ্বাস ফেলল। এরপরে ওর বেডের সামনে চেয়ার টেনে বসে পড়ল। বাচ্চাটার ভিডিও ফুটেজটা কি নওয়াবকে পাঠাবো? কোনো প্রয়োজন নেই। আমার কিন্তু বাচ্চাটিকে দেখে খুব মায়া লেগেছিল। ও মরে গিয়ে ভালোই করেছে। বেঁচে থাকলে সকলে ওকে অবৈধ সন্তান বলতো। পাখি, ও আমাদের বংশের প্রথম বংশধর ছিল। তালুকদার বাড়ির চোখের মণি। ওর মূল্য অনেক রে পাখি, অনেক। তুই বুঝবি না। পাখি হাসলো, ব্যঙ্গ ও তাচ্ছিল্য স্বরূপ হাসে। সেই মূল্য রত্ন আজ মাটিতে ঘুমিয়ে আছে। পাখি, তোর ওর জন্য একটুও কি কষ্ট হচ্ছে না? একদম না। নিখিল অবাক নেত্রে হসপিটালে বেডে শুয়ে থাকা নিষ্ঠুর নির্দয় নারীটিকে কিয়ৎক্ষণ দেখল, যার মাত্র 2 দিন হলো সন্তান হারিয়েছে, অথচ চোখে মুখে তার কোনো রেশ মাত্র নেই, বরঞ্চ সমগ্র মুখ হয়ে পাথরের ন্যায় শক্ত। চোখে মুখে অগ্নি ঝরছে, যেন তার ক্রোধের অনলে সবাইকে জ্বালিয়ে পুড়ে খাড় করে নিঃশেষ করে দিবে। তার বিশ্বাস হচ্ছে না এমন কথা কোনো মা বলতে পারে। পাখি জিভ দিয়ে অদর ভিজিয়ে ফের পড়ল, বেঁচে থাকলে নানা ধরনের দুর্ভোগ পোহাতে হতো, তার চেয়ে বরং মরে গিয়ে এখন শান্তিতে আছে, জান্নাতের ফুল হয়ে সৌরভ ছড়াচ্ছে। নিখিল আর কিচ্ছু বলার মতো ভাষা খুঁজে পেল না। ওই ছোট্ট শিশুটির মুখটি সে কিছুতেই ভুলতে পারে না, বারংবার চোখে ভাসে। হসপিটালের ফর্মালিটি পূরণ করে পাখিরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ইদানিং পাখি নিজেকে সর্বক্ষণ কাজের মধ্যে ব্যস্ত রাখতে শুরু করে দিয়েছে। যখনই সময় পায় সারাক্ষণ বইয়ে মুখ গুজে থাকে, পাশাপাশি ঘরের কিছু কাজ করে। প্রয়োজন ব্যতীত কথা খুব কম বলে। কেউ কোনো কাজ করতে দিলে রোবটের ন্যায় তা যত্ন সহকারে করে। যে মেয়েটা একসময় পুরো গ্রাম চষে বেড়াতো, তার দুষ্টুমি ও দুরন্তপনায় সর্বক্ষণ মেতে থাকতো, সেই দুরন্ত মেয়েটা আজকাল শান্ত তটিনীর ন্যায় নীরব হয়ে গেছে। তার মুখ হতে ঝর্ণার ন্যায় কলকলানি হাসি বিলীন হয়ে গেছে। সর্বক্ষণ তিমিরে ঢাকা থাকে মায়াবী ভজনখানা। মৃদা বাড়ির আগের মতন জমজমাট নেই, নেই সেই আমোদ ফুর্তিও। এত মানুষ থাকার পরও বাড়িটা কেমন মৃত্যুপুরী মনে হয়। কাজল রেখা মাঝে মধ্যে রাতে পাখির সঙ্গে এসে শোয়ে, কখনো কখনো মাঝরাত্রে ওকে জড়িয়ে ধরে কাঁদেন। পাখির টের পায়, কিন্তু ধরে দেয় না, বরঞ্চ একদিন রাতে ওর আম্মার পা চেপে ধরল সে। আমায় ক্ষমা করো আম্মা, আমি তোমাদের মনে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, অনেক অন্যায় করেছি, তোমার অবাধ্য হয়েছি। আগে যা যা করেছি নতুন করে আর করব না, তোমার অবাধ্য আর হব না আম্মা। এখন থেকে তোমার সব কথা শুনবো। ওর কথা শুনে কাজল রেখা মনে মনে খুশি হলেন। 2 হাতে কলিজার টুকরো কন্যাকে বুকের মধ্যে সযত্নে জড়িয়ে রাখলেন। প্রাণ করে দোয়া করলেন মেয়েটাকে। রাগের বশে তার স্বামীর প্রাণটিকে কত আঘাত করেছেন, কত জুলুম করেছেন, সেসবের জন্য তিনি আজ অনুতপ্ত, প্রায়শ্চিত্ত বোধ করছেন। ওসব ভুলে মেয়েকে নতুন করে গড়তে সাহায্য করছেন। আগের মতন পাখিকে হুমকি থমকি দেন না, কোনো কাজ না পারলে সুন্দর করে বুঝিয়ে বলেন। পরদিন বিকেলে নওয়াব এলো গ্রামে। এসে শুনল স্কুল মাঠের ঘটনাটি। তার রাগে ক্রোধ মাথার রগ ছিঁড়ে যাওয়ার জোগাড়। আক্রোশ প্রসূতে সিংহের ন্যায় ক্ষুব্ধ হয়ে উঠলেন। তেজ ক্ষিপ্ততার
অধিক্য মাথার ভিতরে ধপধপ শব্দ করে উঠে ললাটের নীলচে রগগুলো টান টান হয়ে দৃশ্যমান হয়ে উঠল। বড় বড় পা ফেলে ক্রুদ্ধ মুরুত বেগে সেই সন্ধ্যায় তিনি রজব মেম্বারের বাড়িতে গিয়ে হাজির হলেন। সেখানে গিয়ে পুতুল সহ শিলা সুরভিকে পান। ওনাকে দেখে রজব মেম্বারের কপালদয়ে দুশ্চিন্তাযুক্ত কঠোর ভাঁজ পড়ল। রজব মেম্বার আনমনে দাঁড়িয়ে পড়েন। ওনার দৃষ্টিতে বিস্ময় ও আশ্চর্যজনিতা। নওয়াব ইশারায় তাকে বসতে বলেন। পুতুলদের মুখোমুখি হয়ে চেয়ার টেনে পায়ের উপর পা তুলে তিনি বসে পড়লেন। ওনার মুখাবের অভিব্যক্তি বেশ শান্ত, যেন ঝড় আসার পূর্বাভাস বলা চলে। বলিষ্ঠ সিক্স প্যাক সুস্বাস্থ্যবানের মতো লম্বা চূড়া লোককে দেখলে যে কারোরই ভয় পাওয়ার মতন কথা। তাদের গ্রামে এমন সুদর্শন লম্বা চওড়া পুরুষ খুব কম সংখ্যকই আছে। তার ভেতরে তিনি তুখোর ক্ষমতাবান একজন ধনাঢ্য পরিবারের সন্তান। সেখানে ভয় পাওয়ার তো কথাই। আবার লোকটার স্বভাব চরিত্র একটু বেকায়দার মতন। মেজাজ সর্বসময়ে সপ্তম আকাশচুম্বী থাকে, কিছুটা খিটমিটে স্বভাবের। নারী পুরুষ বুড়া গুড়া বাদ বিচার করে না। বিচার যখন করা হয় তখন যাকে অন্যায়কারী মনে হয় তার কপালে ওনার কঠোর উত্তম মাধ্যম জুটে। আগে থেকে ওনাকে দেখলে ওদের ভয়ে পরাণ কাঁপত। সেই লোকটা এখন স্বয়ং ওদের মুখোমুখি হয়ে বসে আছে। তা দেখে তিনজনের মুখের ভাষা খই হারালো। হাত পা ক্রমশ ঠান্ডা হয়ে এলো। নওয়াব ওদের সামনে থেকে একটা বই টেনে নিল। উল্টে পাল্টে বইটা দেখতে দেখতে কাঠিন্য ও শক্ত আদল হতে বেরিয়ে এলো। কে নওয়াব ভাইয়ের খেয়ে ছেড়ে দেওয়ার মাল? কথাটি শুনে ওদের তিনজনের মাথায় বিনা ঝড়ে বজ্রপাত পড়ল। ভয় কলিজা পর্যন্ত কাঁপছে, গলা শুকিয়ে কাঠ মনে হলো। তিনজনের মুখের দিকে ভয় ভয় চোখে চাওয়াচাই করল। চোখে চোখে ইশারায় ওদের ভাষাহীন কথা চলে। নওয়াব উঠে গিয়ে উঠানের মধ্যে থেকে কতগুলি কাঁচা ডাল থেকে একটা চাম্বুলের কাঁচা মোটা ডাল হাতে তুলে নিল। এরপরে শা করে লম্বাটে লম্বাটে পা ফেলে ফের ঘরের ভিতর ফেরেলে। রজব মেম্বার এখনো নির্ভীক, তার মুখে কোনো শব্দ নেই। নিজেরই কেমন যেন ছোট মনে হলো। এই বলবান শক্তিশালী ছেলেটার কাছে ছেলেটার কাঁধের নিচে পড়ে থাকেন তিনি। তার উপর এলাকার বিচার সালিশ করে। 19 থেকে 20 হলেই হাত চলে। সেই ছেলেটা কারণ ছাড়া তো তাদের বাড়িতে আসার কথা নয়। নিশ্চয়ই বড় কোনো ধরনের কারণ রয়েছে। বেশ ভালো করে চেনা আছে ছেলেটাকে। অকারণে আসবেন না তিনি। তার গুণধর মেয়ে কোনো অঘটন ঘটিয়েছে তা সুনিশ্চিত। তবে কথা হচ্ছে তার সামনে বসে তার মেয়েকে পিটাবে নাকি ছেলেটা। তিনি গলদেশ তরল পানীয় দিয়ে ভিজিয়ে নিয়ে বলেন, এসব কি করছো বাবা? কেন আপনি জানেন না? রজব মেম্বার আমতা করলেন। নওয়াব পুনরায় কাঠিন্যতম মুখশ্রীতে বললেন, যেসব কাজ আপনার করা উচিত ছিল সেসব আমি করছি। আপনারা তো বসে বসে মাস শেষে শুধু স্কুলের টাকা গিলেন, কাজের কাজ কিছুই করেন না। আচ্ছা একটা কথা বলুন তো, আপনাকে স্কুলের কমিটি বানিয়েছে কে? আজকের পর থেকে আপনাকে কমিটি পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। রজব মেম্বার ক্ষণ মুহূর্তকাল থম মেরে রইলেন। হুঁশ ফিরতে তিনি নওয়াফের দিকে আকুতি মিনতি করে খাতর চোখে তাকালেন। এমনটা করো না বাবা। নওয়াফ ওনাকে সম্পূর্ণ অবজ্ঞা করল। পুতুলের উদ্দেশ্যে বেশ শান্ত স্বরে বললেন, তোদের একটা সুযোগ দিচ্ছি, নিজের গালে নিজেরাই জুতো দিয়ে মোট 10টা করে চড় মারবি। সেটা না পারলে আমাকে বল, আমি দিয়ে দিব। বল রাজি? না না স্যার, আপনি কষ্ট করবেন কেন? আমরা নিজেরাই নিজে দিচ্ছি। ওরা নিজেরা নিজেদের গালকে জুতো দিয়ে পেটাতে লাগলো। নওয়াব সেসব ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দিল। এরপর উঠে দাঁড়ালেন ঘর থেকে। বেরিয়ে যাওয়ার আগে বলেন, আগামীকাল ও স্কুলে আসলে তিনজনে গিয়ে ওর কাছে ক্ষমা চাইবি, ঠিক আছে? আর হ্যাঁ, আগামীকাল থেকে একটাকেও যেন আমার কোচিং সেন্টারের আশেপাশেও না দেখি। আর রজব মেম্বার, আপনাকে একটা সুযোগ দিচ্ছি, এরপরে যেন ভুলভাল বিচার করতে আপনাকে স্কুলের অলিন্দেও না দেখি। তাহলে সেদিন কমিটির পদটি তো যাবেই, সঙ্গে মেম্বারের পদটিও হারাবেন। কথাটি মাথায় রাখবেন। এরপরে তিনি বেরিয়ে যান। এরই মধ্যে কেটে গিয়েছে পুরো একটা সপ্তাহ। পাখি আগের থেকে একটু সুস্থ। শারীরিক সুস্থতার সঙ্গে নিজের মন মানসিকতা শক্ত ও কঠিনতব্য করে গড়ে তোলার কার্যক্রমে নেমেছে সে। স্কুলে যাওয়া এখনো শুরু করেনি, তবে 2-1 দিনের ভেতরই শুরু করবে।
দুপুরের দিকে মেয়েটা পুকুরের পাড়ে শানের ঘাটে বসেছিল। পুকুরের স্বচ্ছ পানিতে পা ভিজিয়ে মাছকে খাবার দিয়েছিল। মনটা বিষণ্ণতার চাদরে আবৃত। কোনো এক অমুক চিন্তায় উদাস উদাস অক্ষিকুট। ঠিক তখন কতগুলি নরনারীর কণ্ঠের গলা ওর কর্ণে এসে হু হু করে বাজলো। এসে গলাগুলি বড্ড পরিচিত মনে হলো। এক বিস্ময়, কৌতূহল ও আগ্রহ নিয়ে সে পুকুর পাড়ে টিনের বেড়া নিচ দিয়ে উকি দিল। অমনি লম্বাটে পুরুষটির পাশাপাশি তার নব্য স্ত্রী সিমরানের জুতো দেখতে পেল। সিমরান ও নওয়াব বেশ পাশাপাশি, তাদের জুতা সে অনুযায়ী সে দেখতে পাচ্ছে। সঙ্গে আরও অনেকে আছে। পাখির আকস্মাত মনে হলো তার শরীরে কেউ ধারালো ছুরি বসে দিয়েছে। বুকটাও ভারী ও পাথর চাপা মনে হলো। কেউ যেন সযত্নে ছিটতে কাটা ফুটিয়ে দিয়েছে। তবে তীব্র জ্বলনির সৃষ্টি সে ইতিমধ্যে টের পাচ্ছে। দিয়েছে তো খুব যত্ন করে তিনি ওকে ভেঙে দিয়েছেন। নিজেই জোর জুলুম করে ভালোবাসা শিখিয়ে পড়ি এখন অন্যের সঙ্গে সুখের ঘর পাচ্ছেন। অথচ এই পুরুষ একদিন তাকে মিষ্টি মিষ্টি কথা বলে ফুসলিয়ে ফাসলিয়ে ভুলিয়েছিল। কত সুন্দর সুন্দর কথা বলেছিলেন। নিজের জীবন থাকতেও নাকি তিনি ভুলে যাবেন না। হায় রে পুরুষ জাতি, তোমাদের আমি ঘৃণা করি না। কেননা কয়েকজন ঠকবাজের জন্য পুরো বিশ্বের পুরুষদের ঘৃণা করলে সেটা হবে কলঙ্কিত করা। বরঞ্চ আমি তাদের ঘৃণা করি যাদের বহুরূপী রূপ, ভিতরে এক বাহিরে আরেক। দোয়া করি আমার মতন পরিস্থিতিতে তোমরাও পড়ো। সৃষ্টিকর্তা আমার একাংশ কষ্ট যন্ত্রণা যেন তোমাদেরকে দিয়ে অন্তত উপলব্ধি করায়। আজ আমার এমন করুণ নিষ্ঠুর পরিস্থিতি, সেই সব তোমাদের জন্য। তবেই আমি পাখি 1000 বার ভেঙে পড়বো, 1000 বার আবারও উঠে দাঁড়াবো। নিজেকে শক্ত খোলসে গড়বো, তবুও ব্যর্থতা মানব না। হারের কাছে আত্মসমর্পণ করব না। যতই বাধা বিপত্তি আসুক, কঠোর ধৈর্য ও উপস্থিতি বুদ্ধিমত্তা দিয়ে সব বাধার মোকাবেলা করব। আমি এগিয়ে যাব আমার লক্ষ্য পথের দিকে। সফল ধৈর্যশীলদেরই হবে। তবে অভিশাপ দিব না আপনাকে, কারণ আপনি আমার অনেক শখের পুরুষ ছিলেন। কিন্তু ক্ষমাও করব না, কারণ আমি সম্পূর্ণ নির্দোষ থেকেও ঠকেছি। পুনরায় ওই দৃশ্যটি ওর চোখের সামনে ভাসল। সে ভাবতে চায় না, তবুও ভাবতে চলে আসে। শক্ত হওয়ার হৃদয়টা আরেকবার ভেঙে টুকরো টুকরো করে দিয়ে গেল বেঈমান চায়। নিজেকে আজ প্রচুর দুর্বল ও অসহায় লাগলো। মানুষ চিনতে এতটা বোকামি কেন করলো সে? কেন চিনল না ওই সুন্দর মুখটার আলে কুৎসিত মুখটা? ঠকেছে সে, খুব সুন্দর করে ঠকেছে। তবে আর ঠকবে না। ভুল মানুষ একবারই করে, বারবার নয়। তাকে কঠোর হতে হবে, তার হৃদয়টাকে পাথরের ন্যায় গড়তে হবে। তবেই না সফলতা আসবে। হঠাৎ করে ওর মনে হলো সে কেন ওই দিকে তাকাতে গেল, কেন দেখতে গেল বেঈমানটাকে। কণ্ঠস্বর শুনে তার সতর্ক হওয়া উচিত ছিল। তবুও বেহায়ের মতন উকি মেরে দেখতে গেল কেন? ভীষণ রাগ লাগলো চোখ দুটির উপর গিয়ে। তার চোখ দুটিকে কেন এত বেহায়াপনা, নির্লজ্জ হতে হলো? সব শেষে চরম রোষ, ক্ষোভ, আক্রোশ গিয়ে পড়লো অক্ষিকোট পটের উপর। তীব্র দাবানল ক্রোধের বশবর্তী হয়ে সে দুটো আঙ্গুল দুটো দৃষ্টিযুগলের মধ্যে ঠুকিয়ে দিল। ক্ষণিকের মধ্যেই আঙ্গুল একটি চোখের গভীরে ঢুকে পড়ল। সঙ্গে সঙ্গে তরলাকৃত রক্ত বেরিয়ে এলো। আরেক চোখ দিয়ে রক্ত বের হয়নি, তবে রক্ত জমাট বেঁধে এসেছে। সে জলদি তড়িঘড়ি করে এক চোখ চেপে ধরে ঘরের দিকে অশান্ত চরণে ছুটল। সামনের দরজায় মুক্তিকে সবজি কাটতে দেখলো। পাখির চোখ দিয়ে রক্ত পড়া দেখে মুক্তি উদ্বিগ্নগ্রস্ত হলো। সে ব্যস্ত চরণে অস্থির চিত্তে দ্রুত ছুটে এলো। এ কি, তোর চোখ দিয়ে রক্ত পড়ছে কেন? চোখ মনের অবাধ্য হয়েছিল আপা, তাই তার প্রাপ্য শাস্তি পেয়েছে।